নমস্কার। আবার আপনাদের সামনে চলে এলাম বহুদিন পর স্বামী ত্রৈলোক্যানন্দজি মহারাজকে নিয়ে। এর আগেও আমরা একাধিক পডকাস্টের মতন কথাবার্তা মহারাজের সাথে করেছি, কিন্তু আজ আসার প্রধান কারণই হলো বহু মানুষ সোশ্যাল মিডিয়াতে, আমাদের ইউটিউব, ফেসবুক এবং ফোনের মাধ্যমে বহু কোয়েশ্চেন করে, এবং যেই কোয়েশ্চেনের ডালি নিয়ে আমি মহারাজের কাছে আজকে হাজির হয়েছি। আজ এই পডকাস্টের মাধ্যমে আপনাদের জ্ঞানের পরিধি যে বৃদ্ধি হবে এবং আনন্দে বাঁচার পথ খুঁজে পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আজকে আমার সাথে আছে স্বামী ত্রৈলোক্যানন্দজি মহারাজ। ওনার সাথেই আমরা এই পডকাস্ট শুরু করছি। নমস্কার। নমস্কার মহারাজ। তো মহারাজ, বহুদিন পর আজকে আবার আপনার সাথে বসলাম। আপনার সামনে বসার পরই একটা এনার্জি ফিল করি, কারণ আপনিও একটা ইয়ং এজের একজন সন্ন্যাসী। খুব কম দেখতে পাই আমরা এরকম। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সন্ন্যাসী বিষয়ে ধারণাটাই যে জটা জুটো থাকবে, কিন্তু আপনার সামনে এলেই একটা সেই নিত্য নতুন একটা বিষয় ফিল করি। বহু মানুষ অনেকদিন থেকেই আমাদের জানাচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে বা ফোনের মাধ্যমে, যে মহারাজের কাছে অনেক কোয়েশ্চেনের ডালি তাদের কাছে আছে, এবং আমারও ব্যক্তিগতভাবে সকলেরই কিছু কোয়েশ্চেন আছে যেগুলো জানার জন্য। তো আজ কিছুটা হবে আপনাকে নিয়ে কথা। যদি আপনি কৃপা করে আমাদের বিষয়টি উত্তরগুলো দেন, তো আমরা আনন্দ পাবো এবং আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। এতে কৃপার কিছু বিশেষ ব্যাপার নেই, কারণ সারাদিন এই কাজটাই করি, এটাই চলতে থাকে। যারা আসছে, জ্ঞানের পরিধি শব্দটি খুব ভালো কথা, কিন্তু তোমরা তো থাকোই স্বাভাবিকভাবেই, খুব ভালো করেই জানা আছে। আমরা এখানে একটা সামনে রাখার জন্য ফর্মাল ওয়েতে বসেছি, কিন্তু তোমরা সবাই, প্রত্যেকে যারা সামনে আছে তারা সবাই জানে কম বেশি যে জ্ঞানপীঠের আধ্যাত্মিক চর্চা ক্যামেরার সামনে যতটা হয় তার থেকে পিছনে অনেক বেশি হয়, উঠতে চলতে বসতে। তো কৃপা না, এটাই জীবনচর্যা। হ্যাঁ, আজকে হয়তো ক্যামেরার সামনে পডকাস্টের মাধ্যমে আমরা কিছু রাখতে চাইছি, বরাবরই ওপেন থেকেছি বিষয়তে। লেটস স্টার্ট, অসুবিধা কিছু নেই। তো মহারাজ, প্রথমেই একটি কোয়েশ্চেন মাথায় আসে যে আমরা সন্ন্যাসী দেখেছি একাধিক, ভারতে যেহেতু বাস করি, তো সন্ন্যাস বিষয়টা অত্যন্ত প্রাচীন, এবং সন্ন্যাসীদের যখন আমরা দেখি যে জটা জুটোধারী, যে বৈদিক বস্ত্র পরে আছে, কিন্তু আপনার ক্ষেত্রে আমরা সেটা প্রথমেই একটা দেখতে পাই যে একটা নিত্য নতুন বিষয়, সবসময় একটা এনার্জেটিক ব্যাপার আপনার মধ্যে দেখতে পাই, এবং এই নিত্য নতুন বিষয়টা আমাদেরকেও এনার্জি প্রদান করে। তো এর সাথে আমি জানতে চাই যে মহারাজ, এই আপনার নিত্য নতুন থাকার রহস্য, সবসময় একটা উৎসাহ এবং এনার্জেটিক, এই বিষয়টা মানে কিভাবে থাকে না? না, এরকম কোনো বিষয় নেই যে যেটাকে শব্দে প্রয়োগ করলে নিত্য নতুন বা এনার্জেটিক বলা হচ্ছে। ওই রকম থাকা মানে ওই রকম কোনো চেষ্টা নেই। আর এই কথাটাও ঠিক নয় যে আমি সবসময় প্রচন্ড এনার্জি ফিল করি। জীবন তার নিজস্ব ছন্দে চলে, এবং এর মধ্যে উত্থান পতন, চলা ফেরা, ওঠা বসা 8-10 জনের যেমন আছে, আমারও তেমন আছে। হ্যাঁ, যেটা কি নিত্য নতুন বলে মনে হচ্ছে, সেটা আমি এইভাবে বলতে পারি, ইটস গোয়িং উইথ স্পন্টিনিটি। সামনে যেটা আছে তার সাথে যতটা চলা যায় ততটাই জীবন আমাদের সবসময় রিফ্রেশই রাখে, কারণ মৃত্যু তো জীবনের স্বভাব নয়। তো মরে বারবার মন। আমি আধ্যাত্মিক জিনিসটাকে এইভাবে না বলে আমি চাইবো এটাকে খুব ক্যাজুয়াল রাখতে। মরে মন মানে হলো আমাদের দুশ্চিন্তা, দুর্ভাবনা, আমাদের অতীত আর ভবিষ্যতের প্রক্ষেপ, এগুলি আমাদেরকে টায়ার্ড করে। এই যে এনার্জেটিক বিষয়টি বলছো, এটাকে আমি এইভাবে দেখবো যে বিং উইথ মেডিটেটিভনেস। যেমন বিকেলবেলায় গেলাম কিছু মানুষের সামনে, চা খাওয়ার কথা ছিল, এবার সেখানে গিয়ে আমরা কিছু গুরু নিয়ে আলোচনা হলো, কিছু আমার সন্ন্যাস নিয়ে আলোচনা হলো, ক্যাজুয়াল ঠকলো, ইয়ার্কিও হলো। এই টোটাল জিনিসটার মধ্যে একটা সাধারণ মন ইয়ার্কিটা খুঁজে নেবে, আর একটা সো কল ধার্মিক মন তত্ত্বফত্ত্ব খুঁজে নেবে। কিন্তু এই দুটোকে মিক্স আপ করে যে স্পন্টেনিয়াস একটা র্যান্ডমনেস, তার মধ্যেই যে আনন্দ, এটা আমি সবসময় ফিল করি। এই জন্য অনেক যারা জ্ঞানপীঠে থাকে তারাও জানবে যে আমার অত কিছু মাথায় থাকে না।
অনেকে মনে করে যে সব মহারাজ করছেন, সব মহারাজ জানেন। যারা থাকি এখানে জানে যে অর্ধেক জিনিস জানেনই না, এবং জানার প্রয়োজনে নেই। তুমি একটু বাদে আমাকে দেখবে হয়তো গিয়ে আমি কি করবো, একটা মা কালীর মুখ বানাচ্ছি, এখন তুমি বানাবো। তো আমি রিফ্রেশ, কারণ আরেকটা কথা এই ক্ষেত্রে আমি বললে খুব ভালো হবে, সকলের জন্য এটা উপযোগী হতে পারে। লিভ ইউর লাইফ। আমি কারোর ধার করা জীবন বাঁচিনি। ঠিক হয়েছে, ভুল হয়েছে, উত্থান পতন চলছে, কিন্তু আমি কারোর কনভিকশনে চলিনি। আবার এটাও নয়, ইট সাউন্ডস লাইক যে নিজের মতো করে মনমানি করে চলা, তা না। যেটা শোনার সেটা শুনতে চেষ্টা করেছি, যেটা হয়তো শুনেও বুঝতে পারিনি, সেই জিনিসটাকে পরে আমি স্বীকার করেছি, তখন বুঝতে পারিনি। এই টোটাল কথাগুলোর মধ্যে যদি কেউ একটু চোখ বন্ধ করে শোনে, সে বুঝতে পারবে যে এই ব্যক্তি সহজভাবে গ্রহণ করছে বিষয়টাকে। আমার ভুল স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। আমি আমার অনেক প্রিয়জনদের সামনে সহজভাবে স্বীকার করে নিয়েছি যে ইট ওয়াজ রং, আমি ওই সময় ইরিটেট ছিলাম, আমার ওটা করা উচিত হয়নি। তো এই উচিত অনুচিতের চক করে নয়, ব্যাপারটি হলো যে যে জিনিসটি জীবন শেখাচ্ছে তার সাথে সাথে চলা, যা জীবন সার্ভ করছে তার সাথে চলা, যতটা চলা যায় ততটাই আমরা এই যে তুমি যেটা বলছো রিফ্রেশ বা এনার্জেটিক, এটা হবার আমার মনে হয় এটাই সূত্র। অন্তত আমার ক্ষেত্রে এটা কাজে লেগেছে। আর যত আমরা আমাদের ইমেজে বাঁচবো, লাইফের কেমন হওয়া উচিত, কি থাকা উচিত, কি থাকা উচিত নয়, ততই ব্যক্তি টায়ার্ড হয়। এই জন্য একটা ব্যক্তি আজকালকার দিনে, একটা যুবকের যৌবন শুধুমাত্র ঢলতে না ঢলতে সে খুব টায়ার্ড ফিল করে, কারণ তার এনার্জেটিক যে ভাবটা শুধুমাত্র শরীরেই ছিল। যেই শরীর একটু পড়ছে, তার মানসিকভাবে আর কোনো ক্ষমতা নেই, সঙ্গে সঙ্গে সে ভেঙে পড়ে। আমি তো তবু এগিয়ে বললাম, সো কল্ড এনার্জি এখনকার সমাজের ক্ষেত্রে, কি পুরুষ কি স্ত্রী, যুবক যুবতীদের ক্ষেত্রে, সেটা হলো টাইপ অফ এক্সাইটমেন্ট। যেই সময়টা আমি যৌবনের পিরিয়ড বলছি, যে এক্সাইটমেন্টে চলা, এটাকে এমনভাবে বলা যেতে পারে যে যতক্ষণ এক্সাইটমেন্ট হতে পারে, যে সানডে তুমি এক্সাইটমেন্ট করলে মানডেতেই তুমি ডিপ্রেসড ফিল করছো, টায়ার্ড ফিল করছো, কারণ এক্সাইটমেন্ট যতক্ষণ ছিল ততক্ষণ মজা। তারপরে তোমারই বাছা জীবন, তুমি জব করছো, তুমি বিয়ে করছো, তুমি যাই করছো, তুমি মেবি তুমি ড্রিঙ্ক করছো, ইট ইজ ইউর চয়েস, ডেলিভারেট চয়েস। তো এর উপরে কনভিকশন নেই তার, তো তখন সে টায়ার্ড ফিল করে। কিন্তু ব্যক্তি যদি নিজের জীবনকে নিজে সত্যি খুব শান্তভাবে সুন্দরভাবে চুজ করে, আমি ঠিক ভুলের কোনো ডেফিনেশনেই যাবো না এই ক্ষেত্রে, সবার জন্য ঠিক ভুলের ডেফিনেশন আলাদা আলাদা। একটু আগে বলা হচ্ছিল যে পারহ্যাপস একজন ব্যক্তি আসক্ত হওয়ার জন্যই জন্মেছে, ইট ইজ হিজ কাপ। তো ওটা যদি সে সচেতনভাবে গ্রহণ করে, আমার মনে হয় সে এনার্জেটিক থাকবে। তোমার হয়তো মনে হবে যে আপনি বলছেন মাঝে আসক্তিতে এনার্জেটিক থাকবে, ইয়েস ইট ইজ, যদি এটা তার সচেতন চয়েস হয়। সে সন্ন্যাসে থাকবে। এবার যদি সন্ন্যাস কেউ চাপে নিয়ে নেয়, প্রথম থেকেই দেখা যাবে জীবনে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, সন্ন্যাস এমন হয়, আশ্রম এমন হয়, সন্ন্যাসীর ছবি এমন, তুমি যেমন বলছিলে যে আমার ছবি মেলে না, এখানে তো যারা এসছে সবার ছবি ভেঙে গেছে। তো আমার উদ্দেশ্যও বলবো না, আমার বাচ্চাটাই এমন, যে ছবিতে চলছো কেন, তোমার গুরুও ভুল করতে পারে, অ্যাকসেপ্ট ইট। তো এইভাবে আমার মনে হয় স্পন্টেনিয়াস চলা এবং নিজের জীবনকে নিজে চুজ করা উইথ কনভিকশন, এর সাথে একটা কথা অ্যাড করবো, উইথ লাভ অ্যান্ড রিগার্ড। এই নয় যে অহংকারে যেমন ইচ্ছা তেমন করব। আমার তা মনে হয় যে ব্যক্তিকে প্রকৃতি বা অস্তিত্ব কোনো রকমের শক্তি, এনার্জি, লিভিংনেস, লাইভলিহুডের কোনো অভাব দিয়েছে, ইট ইজ দেয়ার। তো মহারাজ, এই কথোপকথনের মধ্যেই একটি বিষয় মানে মাথায় এলো, যে যুবক এই ওয়ার্ডটা এলো এবং এর সাথে সন্ন্যাস এই বিষয়টা এলো। তো এখানে একটি মানে প্রশ্নটা অত্যন্ত হয়তো পার্সোনাল হতে পারে, তবু বহু মানুষের জানার কৌতূহল থাকতে পারে, যে আপনি খুবই একটা যুবক, মানে এখনো পর্যন্ত ইয়ং এজ আপনার পুরো। তো এই সময় সাধারণত মানুষ যে জাগতিকভাবে উন্নতি করার চিন্তা করে এবং জীবনে কিছু করবো একটা গোল সেট করে, তার জন্য এখন মানুষ প্রচন্ড পড়াশোনা করে, সরকারি চাকরি করে। এবং এটা আমরা জানি যে আপনার একটা মানে খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করতেন আপনি একটা সময়। তো সেইখান থেকে আপনার একটা যুবক যেই সময় আসক্তিতে থাকে, অথবা জীবনের একটা দিক, একটা গোল অ্যাচিভ করার জন্য জীবনটাকে ঘষে দেয়, অথচ আপনার কাছে একটা এত ভালো ব্যাকগ্রাউন্ড এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও যে ওই পথটাকে না অবলম্বন করে আপনি ঠিক অনেকটাই বলা যেতে পারে সো কল্ড বিপরীত দিক আপনি একটা চুজ করলেন জীবনে।
এবং সেটার মধ্যে দিয়ে আপনি চলছেন। এইটি মানে এই প্রভাবটা কিভাবে আপনার জীবনে ঘটলো আর কি? একটু আগে এটাই বললাম, এর অনেকগুলো উত্তর হতে পারে। একটু আগে আমি এটাই বললাম, আমি আমার জীবন চুজ করেছি। এই যে তুমি বলছো বিপরীত, বিপরীত না, ইট ইজ মাই লাইফ। এবং আমি আমার জীবনের প্রত্যেকটা ভালো মন্দকে ডেলিবারেটলি চুজ করেছি। ফলে আমি বলছি না এরকম যে এই দেখো পক্ষ আর বিপরীত কিছু হয়। এখানে জীবন শুধু রাস্তা জানে, ভুল রাস্তা জানে না। যে অসচেতন সে ভুল রাস্তায় আছে বলে তার অনুভব হবে, বাট ইট ইজ নট। তো আমার ক্ষেত্রে যদি বলো, দেখো যে সন্ন্যাসের পথে এইসব আসা কেন, প্রথম ব্যাপার দেখো আমি ওইভাবে ভাবিনি কিছু। আমি আমার ঘর ছাড়ার 15 দিন আগে ভাবিনি আমি সন্ন্যাসী হব। লোকে তো, তোমরা তো আসছো বা সামনে যারা বলছে তারা প্ল্যান প্রোগ্রামিং করেছে জাস্ট 15 ডেজ। আমি একটু বেশিই বললাম, আরো কম হবে মনে নেই অত। এবং তোমাদের হয়তো জানলে একটু অবাক লাগবে, একটা সময় ছিল না আমার কবে সন্ন্যাস হয়েছিল আমি সেটাও ভুলে গেছিলাম। কারণ আই এম লিভিং মাই সন্ন্যাস। ডেট এগুলো খুব লোক মনে করে অনেক বেশি কিছু, এটা ওটা সেটা। আমি বলতে পারবো না আমার ব্রহ্মচর্য দীক্ষা কবে হয়েছিল। সংকট পঞ্চমীতে হয়েছিল, এটুকুনি মনে আছে। ডেট কি ছিল, ইয়ার কি ছিল, আমাকে ভাবতে হবে এখন ইয়ার কি ছিল, আমাকে জিজ্ঞেস করতে হবে কাউকে। তো আমি খুব স্পন্টেনিয়াস ভাবে চলেছি সামনে যেটা এসেছে। এবং তার সাথে আমি এটাও বলবো, আমি যখন ভুলও করেছি জীবনে অনেক কিছু, সবাই করে, আমিও করেছি। করেছি বলতেই না, করিও। তো তখনও কিন্তু আমি খুব আনন্দে চলেছি। কারণ আমার কাছে আমার যেহেতু নিজস্ব বাছা জীবন, আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি জীবনকে অ্যাকসেপ্ট করতে। ফলে যখন আমার কাছে এই চলাতে সন্ন্যাসের ভাবটা আসে, ইট ওয়াজ স্পন্টেনিয়াস। আমি কোনো প্ল্যান করিনি, আমার সামনে এসেছে। এবং ওই সন্ন্যাস নিয়ে আমি একটা বিশিষ্ট সম্প্রদায় যাই, সেখানে আমি স্পন্টেনিয়াস থেকে যে লোকে মনে করতো ওখানে যে এই এত তিরিং বিরিং করে আনন্দে আছে কি করে। আমি কখনো হয়তো মূর্তি বানাচ্ছি, সো কল্ড, আমি যে পরিবেশের মধ্যে আছি ওখানে টাইম ডাজেন্ট পারমিট মি টু ডু সো, কিন্তু তবু আমি করেছি, নেচে কুদে বেরিয়েছি। লোকে মনে করেছে যেমন হয় সম্প্রদায়তে, এর প্রিয় ওর প্রিয়, আমি কারোর প্রিয় না প্রিয় ধার ধারি আনন্দে থেকেছি। এবং এর মধ্যে জিস্ট আমার মনে হয় যে আমি খুব, যেহেতু নিজের চয়েস ছিল, ওই জন্য ঠিক ভুল দুটোই আমার চয়েস। আমি ওই কি বলবো, আত্মারাম যাকে বলে, সে আনন্দে থেকেছি। এবার যদি বলে সন্ন্যাসে কি করে এলেন, এটাকে যদি আমাকে স্পেসিফিক করতে হয়, তাহলে দেখো একটা কথা বলবো, কিছু মানুষ বা সবাই করে শেখে, কিছু মানুষ শুনে শেখে, কিছু মানুষ দেখে শেখে, কিছু মানুষ মৌনতাকে পড়ে নেয়। আমি মৌনতাকে পড়ে নিয়েছি কথা তো বলবো না, কিন্তু আমি দেখে অনেক কিছু শিখেছি আমার জীবনে। এটা আমার স্টোরি, সকলের নাও হতে পারে, কিন্তু যেহেতু আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আমি বিবাহিত জীবন বাঁচিনি, কিন্তু আমি একাধিক, আমার পূর্বাশ্রমে জয়েন্ট ফ্যামিলি ছিল, আমি একাধিক বিবাহিত জীবন বাঁচা দেখেছি। আমি সো কল্ড কারোর সাথে খুব দীর্ঘ সময়, যাকে লাভ অ্যাফেয়ার্স বলে, এন্ট্যাঙ্গেলমেন্ট নাও থাকলে, যদি নাও বা থেকেছি, কিন্তু আমি আমার একাধিক বন্ধু বান্ধবকে বরাবর কিন্তু এর মধ্যে চলতে দেখেছি। এবং দেখেছি মানে লাইক উইটনেস দেখেছি। এটা আমার একটা ছোট থেকে ফ্যাকাল্টি ছিল, যে যখন মানুষ ভিড়ে থাকতো, আমি এই নয় যে আমি নির্জনতা প্রিয় ছিলাম বিশাল, আমি ভাবতে পারতাম, মানে ভাবনাটা স্বতঃস্ফূর্ত ছিল। ধরুন আমার কাকা কাকিমাকে কিছু বলছে, আমি দাঁড়িয়ে দেখতাম কাকা কাকিমা নয়, যে এই ব্যক্তির স্ত্রী ইনি এমনভাবে কেন কথা বলছেন, এটা কেন হচ্ছে, আচ্ছা এটা বললো তো ওই তারপরে ওটা কেন হলো। এই যে ভাবনাটা, এটা আমার মধ্যে ছিল, সব ক্ষেত্রেই সেটা হয়েছে, এখনো সেটা হয়। আমি অনেক সময় কথা বলতে গিয়ে বলি আমি ব্যক্তিকে দেখি না, আমি সামনে থাকা একটা ভাবকে দেখি। তো এই ভাবটা পড়া বা দেখা, এই যে এইটাকে এখন আমি স্পেসিফিক করে সাক্ষিত্ব বলছি, এটা কিন্তু আমার অজান্তেই আমার সাথে সাথে চলেছে। তার ফলে ওরই যাত্রাতে সন্ন্যাস চলে আসা, মানে সন্ন্যাস আসার থেকে বড় কথা বলবো যে আমি যেন বুঝতে পারছিলাম যে এইভাবে আমি চলতে চাই না, সন্ন্যাস নিব এটা ভাবিনি, কিন্তু এটা ভেবে নিয়েছি যে এই যে উদাহরণ দিচ্ছে, এই যে কাকা কাকিমাকে দেখছি, এই যে বন্ধুকে দেখছি, এই যে বাকিদেরকে দেখছি যেভাবে চলছে, আমি নিজের মনে জিজ্ঞেস করতাম কি তুমি কি এমন করতে চাও, তুমি কি এমন ভাবে চলতে চাও, দে আর লাইন।
হ্যাঁ, ভালোবাসাও কিছু ভালো দিকও আছে, শুধু নেগেটিভ আছে তা না, ভালো দিকও আছে। এই যে ওভারঅল প্যাকেজ, ডু ইউ লাইক ইট? আমার মন বলতো না। তো খুব স্বাভাবিকভাবে মানে এই প্রচলিত, যাকে তুমি বৈপরীত্য বলছো, এই বিপরীতে না চলা, বা আমার তরফ থেকে যদি বলি আমার অনুকূলে চলা বা আমার ভাবনায় চলার যে ধারণাটা আমার মধ্যে খুব ন্যাচারালি এসেছিল। এবং পরবর্তীকালে দেখা গেল যে ওই চলাটাকেই হয়তো সন্ন্যাস বলে। আমি সন্ন্যাসী হব ভাবিনি, এমন হব না ভেবেছি। এরম মনটা চাই না, যে মন উঠে পড়ে বারবার, যে মন একটা কথা বলে কাজে আরেকটা করে, যে মন ভাব একটা রাখে আরেক রকম ভাবে চলে, এই চলার সাথে আমি নিজেকে মেলাতে পারি। তারই ফলস্বরূপ সন্ন্যাস এসে গেছে। ফলে এটা আমার চলনের মধ্যে এই দেখার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। তো মহারাজ, আপনার কথা শুনে যতটা বুঝতে পারলাম যে বিষয়টি বা সন্ন্যাস বিষয়টি আপনার জীবনে আসা, এটা খুব ন্যাচারালি, এটা খুব ভাবনা চিন্তা করে নয়, হ্যাঁ, স্পন্টেনিয়াস ভাবে এসছে। তো একটি প্রশ্ন উঠে আসে, আপনি কি বিবাহের বিরুদ্ধে? দেখো, আমি তো সন্ন্যাসী, বিবাহের বিরুদ্ধে বলছি, আমি তো সন্ন্যাসেরও পক্ষে নেই। আমি আমাদের এখানে থাকা ছেলে কতজনকে সন্ন্যাসী হতে বলেছি? কাউকেই না। যারা চুজ করেছে, বি লাইক দ্যাট। আমি কখনো এটা বলিনি যে সন্ন্যাসের পক্ষে, তুমি সন্ন্যাস নাও, সন্ন্যাস নাও। হ্যাঁ, এই কথাটা আমি অস্বীকার করবো না। একটা সময় ছিল যখন আমার পরিপক্কতা যাত্রায় আমার মনে হয়েছিল যে সন্ন্যাস যেহেতু আমি পেয়েছি, দেখো প্রত্যেক সন্ন্যাসীর কাছে তো প্রেম থাকে, তো সে চায় যে প্রত্যেকটা ব্যক্তি ভালো থাকুক, এবং যতদূর অবধি তার ব্যক্তি সত্তা তার মনে হয় আমি এইভাবে আনন্দে আছি, এও আনন্দে থাকুক। এই অর্থে কিন্তু আমার মনে হয়েছে অনেকটা সময় অবধি যে সন্ন্যাস খুব ভালো জিনিস। কিন্তু আজকের দিনে আমি সেটা মনে করি না, যে খারাপও নয় ভালোও নয়, ইটস আ প্যাকেজ অফ লাইফ, যার যেমন আছে। তো বিবাহের মোটেই বিপক্ষে নেই, তবে হ্যাঁ অসচেতনতার বিপক্ষে। কারণ যেই ফিল্ডেই থাকো এটা কিছু দেয় না। আমি তো বহুবার বলেছি, মানুষ হয়তো অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ড করে, আমি সন্ন্যাসকে একা চলা বলেছি, আর বিবাহকে দুটো ব্যক্তির নিভৃতে চলা বলেছি। সন্ন্যাসের জন্য একজনকে চলতে হয়, বিবাহের জন্য ওই একইভাবে দুজনকে চলতে হয়। সন্ন্যাসের জন্য নিজের মনের সাথে বোঝাপড়া চাই, সংসারের জন্য নিজের মন প্লাস জগতের বিষয়ে অনেক গভীর বোঝাপড়া চাই। সন্ন্যাসীর যে নেই তা নয়, কিন্তু সন্ন্যাসী চলবে তো একা, ভিতর থেকে। তুমি তোমার কাপড়টা গুছিয়ে রাখবে, এটা সন্ন্যাসী, ঠিক আছে। বিবাহতে তুমি তো তোমারটা গুছিয়ে রাখবেই, ঠিক আছে, প্লাস আরেকজনের টেস্ট, তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে, নিজের ধ্যানকে অক্ষুণ্ণ রেখে তোমায় চলতে হবে। ইটস মানে ইমেন্স ম্যাচুরিটি একটা বিয়ের জন্য প্রয়োজন পড়ে। এবং কখনো কখনো আমার স্বর নেগেটিভ গিয়েছে, এটাকে যদি কেউ এইভাবে না নেওয়াই উচিত হবে যে আমি বিবাহের বিপক্ষে। আমি বলতে চাইছি দুজন ধ্যানে বিবাহ করুক, খুব সুন্দর হবে। এবং এমন উদাহরণ দেখার জন্য পৃথিবী বসে আছে, খুব উদাহরণ কম। একা একান্তে ধ্যান বহু দেখা গিয়েছে, কিন্তু দুজন বন্ধুস্থানীয় মিত্রতায় পূর্ণ ব্যক্তির ধ্যান একই সাথে বড় কম দেখা গেছে। দেখো, দুটো ব্যক্তিকে বসিয়ে দাও, দুজন এমনি পড়াশোনা করলেও করতো, কিন্তু এখন দুজন মিলে গল্প করতে শুরু করবে। এইটা আমি বলবো না ভুল, আমি বলবো সবসময়তে আমার মনে হয় যদি এভাবে বলতে হয় স্পেসিফিক, আমি এরপর আলটিমেটটাও বলবো, স্পেসিফিক বলতে হয়, আমি বলতে চাইবো যে দুটো পড়ুয়া যেন পড়তে একত্রিত হয়, তাহলে খুব সুন্দর হবে জীবন। কারণ পারপাস তো ওটাই। এই দেখো, এখানে পারপাসকে একটা জায়গায় দাঁড় করাচ্ছি, দেয়ার ইজ এ অ্যাজাম্পশন, দেয়ার মাস্ট বি মেডিটেটিভনেস। এবার আমি আলটিমেট বলছি, জীবন তার মেডিটেশনেই আছে। যে ধ্যান করছে না সেও ধ্যান করছে, কারণ ব্যক্তি আছে কোথায়? ব্যক্তি তো জাস্ট একটা কম্বিনেশন অফ প্রকৃতি। এই মুহূর্তে প্রকৃতি তোমার মধ্যে কিছু থটস জাগায়, ইটস ইউ নাও, একটু বাদে অন্য কিছু, ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার যে তোমার থটস কেমন যাবে, একটু বাদে অন্য কিছু, তো তুমি সেই, তো প্রত্যেক মুহূর্তে ব্যক্তি লিভিং স্পন্টেনিয়াস বাড়ছেই বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে অধ্যান বলে কিছু আছে, এটা আলটিমেট কথা, ঠিক আছে। তো এই অর্থে সন্ন্যাস আর গৃহস্থ বলে কিছু নেই,
আমি তো দীক্ষাকেও ডিভাইন ম্যারেজ বলি। গুরু আর শিষ্যের মধ্যে ডিভাইন ম্যারেজ হয়, অর্থাৎ যেখানে প্রাণের সাথে সত্তার সাথে সত্তা মেলে। শারীরিক সম্পর্ক যে স্তরই হোক, বিবাহের হোক, আমি বহুবার বলেছি, এখানে রিপিট করলে খুব খারাপ হবে না হয়তো। শারীরিক সম্পর্ক যান্ত্রিক হয়ে যায় কিছুদিন পরে, মানসিক সম্পর্ক বোরিং হয়ে যায়। তো দীক্ষা নাও, মন্ত্র নাও, বিয়ে করো, সন্ন্যাস নাও, বন্ধুত্ব করো, যাই করো, যদি এই দুটো স্তরে থাকি, এই দুটোই গতি। যদি সত্তার সাথে সত্তার একটা হারমোনি হয়, তখনই মাত্র কিন্তু যে কোনো সম্পর্ক, যে কোনো রিলেশন ডিভাইন হতে পারে। ওটা হওয়া দরকার। তো একদমই বিবাহের বিপক্ষে নয়। আমি তো চাইবো দুজন আমার এখানে জ্ঞানপীঠে সন্ন্যাসী কম এবং জোড়ায় জোড়ায় দুটো ধ্যানই আসুক, এর থেকে বেশি আনন্দের কিছু নেই। কিন্তু কখনো কখনো আমার ভয়েস এই কারণে এরকম লেগেছে, কারণ যেই আসে দে আর কমপ্লেন, অভিযোগে পূর্ণ। হ্যাঁ, এটা কিছুই না, একটা চলার অপরিপক্কতা, মানে নিজেকে সামলানো যাচ্ছে না, আরেকজনের দায়িত্ব নিয়ে নেওয়া হলো। তখন আমার সুর হয়তো অনেক সময় গিয়েছে যে এই জিনিসটা ঠিক নয়। কিন্তু অবশ্যই এর কোনো বলার জায়গা নেই যে দে আর দ্য ডিফারেন্ট মোড অফ লাইফ, এবং দুটোই সমানভাবে। যদি 100-র মধ্যে সন্ন্যাসকে 81 দিতে হয়, গৃহস্থালী 80ও নয়, ওটাও 81, বাট এর মোড আলাদা। তো ওই মোডের জন্য অ্যাপ্রুভ হতে হবে, অনেক ম্যাচিওর হতে হবে। তো এটার দরকার আছে ব্যাপারটা। তো মহারাজ, বুঝতে পারলাম যে আপনি এখানে একটা পারপাস বা উদ্দেশ্য কি আছে এই বিষয়টি আপনি ফোকাস করছেন, যে না সন্ন্যাস আমাদের জীবনের উদ্দেশ্য, না বিবাহ, আমাদের মেডিটেটিভ নেশার মধ্যে থাকা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আর একটু স্পেসিফিক করবো এই ক্ষেত্রে, আমার মনে হয় মেডিটেটিভনেস বললেও মানুষ একটু ধর্ম গন্ধ দিয়ে দেয়। বি জয়াস, এটা বেশি অ্যাকসেপ্টেড হবে সবার জন্য, সেই ইউথ হোক, যেই হোক। এমন কেউ নেই যে নিজের স্বতঃস্ফূর্ত আনকন্ডিশনড আনন্দে থাকতে চায় না। কন্ডিশনড আনন্দই তো দুঃখ নিয়ে আসে, বা দুঃখ বলে। আনন্দ কন্ডিশন হয়ে গেলেই তার দুঃখের আরেকটা রূপ হয়ে গেল। তো আনকন্ডিশনড জয়ফুলনেস জীবনে সবাই চায়। বি লাইক দ্যাট, ডু হোয়াট এভার ইউ লাইক। তো মহারাজ, এর সাথে একটি কোয়েশ্চেন আসে এবং একটি জানার বিষয় আসে যে আপনি যে এতদিন এই সাধন জীবন বলুন বা জীবনকে বোঝার জন্য একটা টাইম নিজেকে দিয়েছেন বা ইনভেস্ট করেছেন, তো এখান থেকে আপনার কি মনে হয় যে মানুষের জীবনের উদ্দেশ্য কি, আসল পারপাসটা কি? যে পারপাসের কথাটা বারবার আসছে, তো পারপাস অফ লাইফ মানে কি? মানুষের কি উদ্দেশ্য? মানুষ কেন আছে, কি করছে? দেখো, আজ থেকে 5 বছর আগেও যদি এই কথাটা বলতে, আমার কাছে একটা স্পেসিফিক উত্তর হতো। আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে এর কোনো উত্তর নেই। তুমি যখন প্রশ্নটা করছো, আমি তখন হাসি আসছে, আনন্দে হাসি আসছে। কারণ আমি যখনই যাকে যে কোনো স্তরে উত্তর দিই, সেটা আমার অভিজ্ঞতারই তো উত্তর হয়। আমার মনে হয় যে কোনো সাধু, যে কোনো গুরু নিজের উত্তরটাই দেয়। কারণ প্রত্যেকের কাছে তার নিজের উত্তরই আছে, অন্যের উত্তর কারোর কাছে নেই। তো যদি ধার করা উত্তর না দিতে হয়, নিজের উত্তর দিতে হয়। দেখো, আমার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা, আনন্দে থাকাই জীবনের উদ্দেশ্য। এবং আমি এই যে পারপাস অফ লাইফ, এই জন্য আমি আলটিমেট কথাটা আগের উত্তরে বললাম। আলটিমেটলি এটা র্যান্ডম ইনস্ট্যান্ট জয়ফুলনেস, এটাই আমার মনে হয় জীবন বা পুরো অস্তিত্ব নিজেই এরকম। এবং আমিও আমার জীবনে আজকে আমার এই যেই জীবনের কথা তুমি বলছো, এটা 18 বছর চলছে, 18 বছর কমপ্লিট হবে যদি বের করা হয় অলমোস্ট, যদি মানে আমার পূর্বাশ্রম থেকে ছেড়ে বেরানো থেকে কাউন্ট করা হয়। তো আমি এটাই বলবো যে আমি আমার সূত্রটাই তো আমি দিতে পারি। তুমি তোমার এই মুহূর্তের বুদ্ধিমত্তা, এটা বহুবার বলেছি, এই মুহূর্তের বুদ্ধিমত্তায় যেটা আনন্দপূর্ণ ওটা করো, ডুবে করো, দ্বন্দ্বে বেচো না। আমার মনে হয় এটাই এই মুহূর্তের এবং সব মুহূর্তের পারপাস। কোনো রকম কনফ্লিক্ট না রেখে পূর্ণ সচেতনভাবে তুমি যেটা করার করো। হ্যাঁ, তো আমি এইভাবে চলেই জীবনকে দেখেছি। যা পেয়েছি, তাতে ভালো বলুন, মন্দ বলুন, ঠিক বলুন, ভুল বলুন, কোনো সংঘ বা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়া বলুন, কোনো আশ্রম বানানো বলুন, কোনো টিনের চালের নিচে থাকা বলুন, যাই বলুন না কেন আপনারা, এটাই আমার সূত্র থেকেছে। এবং আমি আমার সূত্রটাই বলতে পারবো। এটা যার সাথে ম্যাচ করে গেল, সে আমার সাথে আনন্দে চলতে পারবে।
আমার মনে হয় প্রত্যেক সাধু গুরু অনুভবীর ক্ষেত্রে একই নিয়ম। বুদ্ধের কাছে পুরো ত্রিভুবন চলে যায়নি, যে কথাটা বলা হয় না যে সবাই বন্যায় ভেসে গেল, কখনো সবাই কোনো বন্যায় ভাসে না। তোমার কাছে যেই নৌকা আছে সেই নৌকায় যে উপযুক্ত ওঠার সেই ওঠে। এই জন্যই সনাতনে বারবার বহু রূপে সব ধর্মে গুরুরা এসছেন, কথা বলেছেন, সব ক্ষেত্রে, শুধু অধ্যাত্মে নয়, বিজ্ঞান টিজ্ঞান সব ক্ষেত্রে একই কথা। কিন্তু তো আমার এইটাই মনে হয় সূত্র, যে জীবনের উদ্দেশ্য, আমি এক সময় বলেছিলাম কোনো উদ্দেশ্য নেই, এখনো সেটাই বলছি, যে কোনো কল্পিত উদ্দেশ্য জীবনের নেই। তুমি যদি দেখো এবার উদ্দেশ্য দেওয়া যায়ই না, ঠিক আছে? এটাকে যদি লিটারাল ভ্যালুতে কেউ নেয় সে কিন্তু পস্তাবে, আমি আগেই বলে দিচ্ছি। একটাই জিনিস রাখুন, যদি জীবনের সূত্র আবিষ্কার করতে হয়, আপনার পূর্ণ বুদ্ধিমত্তা, পূর্ণ উপস্থিতি, পূর্ণ আনন্দ, এটাতে যা করার করুন। যদি আপনার মন বলে এখন তো আনন্দ হচ্ছে, পরে গিয়ে গোলমাল হতেও পারে, যদি আপনার মনে এটা ওঠে, তাহলে ওইটাই এই মুহূর্তের র্যান্ডমনেসে উঠেছে। তাহলে এই দ্বন্দ্বকে ডিজলভ করা এই মুহূর্তের প্রয়োজন। লোকে মনে করে এই মুহূর্তে যা আনন্দ সেটা করে নেব, আপনি তো বলেছেন পরে কি হবে ভাববো না। যদি আপনার মধ্যে ওই মুহূর্তে এটা নাই ওঠে, আপনি চাইলেও করতে পারবেন না। যদি ওঠে তাহলে ইউ আর ইন কনফ্লিক্ট। আমি যেন বলছি দ্বন্দ্ব রহিত ভাবে। তো কনফ্লিক্ট ফ্রি হয়ে ওই সময় সব পেন্ডিং করে আগে কনফ্লিক্ট থেকে সরিয়ে যান, কনফ্লিক্টকে সরান। আপনার প্যাকেজ কোনটা? এবং আমি আমার জীবনে এইভাবেই চলেছি। এতে অনেক ভুল করেছি, ঠিকও করেছি, কিন্তু এই যে কনফ্লিক্ট, এটাকে নিয়ে আমি চলিনি বেশিক্ষণ, এটাকে ডিজলভ করেছি। তো আমার মনে হয় যে মানুষ বা মন দ্বন্দ্বে তৈরি হয়, সংকল্প বিকল্পাত্মক মনঃ, এই দ্বন্দ্বকেই মন বলে, এই দ্বন্দ্বকেই সংসার বলে। যার দ্বন্দ্ব নেই সে প্যান্ট শার্টেই থাকে, গেরুয়ায় থাক, সে কিন্তু অন্তস্থে সন্ন্যাসী বা মুক্ত। তো আমার মনে হয় প্রত্যেক মুহূর্তের মুক্তি জীবনের সূত্র। তো মহারাজ, মুক্তি এই ওয়ার্ডটা শুনে একটি বিষয় মনে হলো, যে আধ্যাত্মিকতা, যে মানে সাধারণত স্পিরিচুয়ালিটি আর মুক্তি, মোক্ষ, এই কথাগুলো কানেক্টেড, যে আমি মুক্তি পেতে চাই বা এই বিষয়গুলো। তো এখানে একটি প্রশ্ন উঠে আসে, যে আপনার মতে স্পিরিচুয়ালিটি বলতে কি বোঝায়? কারণ এখন আমরা যদি এখন ইউটিউব, তো এখন প্রচুর চ্যানেল এবং বহু গুরু, তাদের আলাদা আলাদা অভিমত এবং আলাদা আলাদা প্র্যাকটিস, এবং আলাদা আলাদা, কেউ কোনো স্পেসিফিক দেবতাকে নিয়ে চলা শুরু করছে, কেউ হয়তো যোগ প্রাণায়াম করা শুরু করছে। তো এখানে যখন আধ্যাত্মিকতা বিষয়টা আসে, এখানে আবার জাদু টোনা, তন্ত্রমন্ত্র, নানান রকম বিষয়গুলোও ঢুকে যায়। তো এর ফলে কোথাও একটা মানুষ বিভ্রান্ত মনে হয় বা বিপথে চলে যায়, যে আধ্যাত্মিকতার নামে কি পাচ্ছে, এবং আলটিমেট যে আধ্যাত্মিকতার পথে আসা, তার উদ্দেশ্যটা হয়তো সফল হলো না, বিফল হলো, নিজেও বুঝলো না, আর তার পরিণাম কি হলো, কি করলো, সেটার বিষয়েও বুঝলো না। তো আপনার কথায় আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি, এই বিষয়টি কি, এই জিনিসটি কেন? দেখো, আমি এইভাবে কোনো টার্ম ইউজই করতে চাই না আজকের দিনে দাঁড়িয়ে। এক্সপ্যান্ড ইউর সেলফ এই মুহূর্তে। হ্যাঁ, তুমি নিজেকে যতখানি খোলামেলা করতে পারো, একটু ভেবে দেখো না, তোমার মাথাটা ফাঁকা, ঠিক আছে, হার্টটা প্রসারিত, ইটস হোয়াট উই নিড। এটাকেই অধ্যাত্ম বলে। যে কোনো প্রকার হতে পারে। এবার প্রশ্ন থাকে যে কোন প্রকার উপযোগী, কোন প্রকার উপযোগী নয়। আমি বিকেলে আলোচনা করছিলাম আমাদের ছেলেদের সাথে, ঠিক আছে, আমি বললাম পরিষ্কার করে, বা আমি এটা মনে করি সব প্রকার উপযোগী। দেয়ার ক্যানট বি এন রিজেকশন। 8,500 কোটি মানুষের 8,500 কোটি শাস্ত্র হতে পারে। তুমি যদি বলতে জাদু টোনা, অধ্যাত্মের বিরোধী, আমিও বহু কথা বলেছি, এখনো বলছি। আমি যেই সূত্রে চলছি, আমি যেভাবে দেখেছি, তাতে এগুলি ইউজলেস লেগেছে। কারোর জন্য কোনো চেতনাস্তর এটা ইউজফুল হতে পারে, আমি তার সাথে দ্বন্দ্বে যাব না। আমি একটি ক্রাইটেরিয়া রাখবো, অনেস্টলি আপনি আপনার কনফ্লিক্ট ফ্রি স্টেটে আছেন, যদি থাকেন, ইট ইজ ফর ইউ, অ্যাটলিস্ট ফর নাও। কেউ জাদু টোনা করছে, কেউ কালা জাদু করছে, কেউ তন্ত্র করছে, কেউ বৈষ্ণবিজম করছে, কেউ সম্প্রদায়বাদে যাচ্ছে, কেউ কিছু নির্দিষ্ট রিচুয়ালস করছে। আর দে রং? আমি এইটুকু শুধু বলতে পারি, তাও আমার অনুভবে, যে এগুলি কেন্দ্রীয় বিষয় নয়।
যেমন তুমি বসে আছো, প্যান্ট শার্ট তোমার উপরের আবরণ, কালকে তুমি রেড পরতে পারো, ব্লু পরতে পারো, এগুলো কেন্দ্রীয় বিষয় না, ইউ আর মেন। তো সেরকমই অধ্যাত্মের ক্ষেত্রে একটা ভার রহিত মাথা এবং এক্সপ্যান্ডেড হার্ট, এটা মুখ্য। আবরণ আপনার যা সুবিধা হয় আপনি করুন, আপনার মদ খেয়ে হচ্ছে আপনার জন্য ওটা ঠিক, ডোন্ট ইম্পোজ টু আদার, ঠিক আছে? আমার জন্য মনে হচ্ছে টি শার্ট আমি পরেছি এই মুহূর্তে, অনেকে এরকম কথা বলেছে, আমার জন্য ঠিক মনে হয়েছে, আমি একটা খোলা হৃদয় এবং খোলা মাথা নিয়ে টি শার্টে কমফোর্টেবল আছি, why should I listen others? কিন্তু এটা থাকতে হবে, ভিতরে দ্বন্দ্ব আছে, আর বাইরে শুধুমাত্র একটা আস্ফালন শব্দের, তাহলে চলবে না। কারোর ক্ষেত্রে এটা মনেই হতে পারে যে আমাকে যদি জিজ্ঞেস করে তাহলে কি আপনি গেরুয়া পরা, মালা পরা বা শঙ্করাচার্য দশনামী সম্প্রদায়ের যারা মুখ্য মাথা প্রণম্য তারা যেটা পড়ছে সেটা ভুল না, একদম ঠিক, তাদের জন্য ঠিক। কেন্দ্রীয় বিষয় হলো যেটাকে আমি একটু আগে মোক্ষ, মুক্তি ইত্যাদি ফ্রিডম বললে, এটাকে ওইভাবে নিও না, সাইকোলজিক্যালি নিলে আমার মনে সুবিধা হবে। একটা বার্ডেন ফ্রি ব্রেন আর একটা এক্সপ্যান্ডেড হার্ট টু অ্যাকসেপ্ট এভরিথিং, এটা আমরা সবাই চাই, যে কোনো বয়সে যে কোনো ব্যক্তি। এটাকে আমি অধ্যাত্ম বলি, ভাই না বলি এমন বললে বেশি সুবিধাটা বলো। আর যদি বলো পথ, 850 কোটি পথ হতে পারে, যত ব্যক্তি তত পথ হতে পারে। সব পথে কি ঠিক ভুল কিছু আছে, উঁচু নিচু আছে না, প্রত্যেকটা উপযোগী থাকে ডিফারেন্ট লেভেল অফ লাইফ। আচ্ছা, ডিফারেন্ট লেভেল অফ লাইফের মধ্যে কি উঁচু নিচু আছে? না, কোনো উঁচু নিচু নেই। ছোট বাচ্চাকে মাছ ভাত দিলে উৎকৃষ্টতম, তুমি 1200 টাকা এখন কিলো ইলিশ মাছ, সম্ভবত 1200-1500 টাকা কিলো, সে মারা যাবে। তাহলে কি আমি বলবো যে বাচ্চার জন্য আমি উৎকৃষ্টতম জিনিস দিলাম, একটা হায়ার লেভেল দিলাম, ওর জন্য স্যারেলাক বা গলা ভাত, ওটাই এই লেভেলের জন্য সুন্দর। এটা কি নিচু লেভেল না, এটা অ্যাপ্রোপ্রিয়েট লেভেল। অ্যাপ্রোপ্রিয়েটনেস ইজ লাইফ। ঘাস তার জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট, বাঁশ তার জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট, এই গাছটা একরকম, এই গাছটা একরকম, তো প্রত্যেকটা তার অ্যাপ্রোপ্রিয়েটনেসে আছে। তুমি সজাগ হয়ে দেখো এই মুহূর্তে তোমার মাথা এবং হৃদয়কে প্রসারিত করার জন্য কোনটা তোমার উপযোগী হচ্ছে। ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ, এটা তোমার প্যাকেজ এবং এটা তোমার জন্য তোমার ধর্ম। নিজে অবশ্যই চলো তাতে এবং অন্যকে ম্যানিপুলেট করো না। তো মহারাজ, আপনার কথাটা শুনে মানে অত্যন্ত ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে যে স্পিরিচুয়ালিটিটা বেসিক্যালি একটা সময় ছিল যেই সময় একটা কুক্ষিগত করতে চেয়েছে কিছু সম্প্রদায় দল বানিয়ে, এবং এখনো সেটা হয়, এবং সেটা কিছুটা ভয় দেখিয়ে হতে পারে, কিছুটা সম্প্রদায়বাদের নামে হতে পারে, বা কিছুটা ব্যক্তিগত স্বার্থে নানান রকম ম্যাজিক দেখি। কিন্তু আপনার কথা শুনে যেটা বুঝলাম যে এটা অত্যন্ত আন্তরিক বিষয়, এবং বিষয়টি কোনো রকম কন্ডিশন বেস নয় বা কোনো টার্মস কন্ডিশন যে এইরকম হলে এইরকম হতে হবে, এখানে বিষয়টা সেরকম না। বিষয়টা হলো তুমি হু ইউ আর, এইখানটা আপনি স্ট্যান্ড পয়েন্টটা মানে বোঝাতে চাইছেন আশা করছি। তো এখানে একটি প্রশ্ন উঠে আসে যে একজন মানুষ যে আধ্যাত্মিক পথে এগিয়ে যাচ্ছে, সে কি করে ধারণা করবে যে হ্যাঁ আমি সঠিক পথে আছি? পথ তো অনেক রকম, তার মধ্যে অনেক স্বার্থ জড়িত পথও আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যক্তিগত স্বার্থের জন্য একটা পথ পরিকল্পনা করে তাদের সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত লোভে, এরকমও দেখা যায়। তো এই গুরুবাদ বিষয়টিও এখানে চলে আসে। তো একজন সিকার বলুন বা এই আধ্যাত্মিক শব্দগুলো আমি অতটা আনতে চাইছি না, যে জীবনে আনন্দ থাকার তো একটা বেঁচে থাকার, আনন্দ থাকার পথ, তো ওই ব্যক্তিটি কি করে ধারণা করবে যে আমি সঠিক পথেই আছি বা আমার উন্নতি হচ্ছে, এটি ধারণা করে বা সঠিক পথে আমি আছি, এই বিষয়টি কিভাবে ধারণা করবে? দেখো, এই ক্ষেত্রে আমি বারবার একটি কথা বলি, তুমি পরমাত্মা, ইউ আর আলটিমেট। ত্রিভুবন তোমার সম্পর্কে যা বলুক, এই মুহূর্তে তুমি নিজের সম্পর্কে কি বলো, ইট ম্যাটার্স। ঠিক আছে, আমি সঠিক পথে আছি কি ভুল পথে আছি, এটা আমার ইনার বেস বলবে। এটা আমার প্রোগ্রেসিভ নেচার বলবে। আমি ধ্যান রাখো, আমি প্রোগ্রেসিভ নেচার বলছি, আমি কোনো প্রোগ্রেসের কোনো রকম কিন্তু প্যারামিটার দাঁড় করাচ্ছি না যে একে প্রোগ্রেস বলে, একে প্রোগ্রেস বলে। আর ইউ প্রোগ্রেসিভ? তুমি কি আগের থেকে এখনো বেটার ফিল করছো?
তোমার মধ্যে কি, দেখো পুরো অধ্যাত্মই, তুমি অধ্যাত্ম শব্দটা বলছো বলে দাঁড়িয়ে আছে, কারণ জগতে বিজ্ঞান আমাদের সবকিছু দিয়েছে, দাঁড়িয়ে আছে কোনো ইনার সায়েন্সের জন্য। এবং ইনার সায়েন্সের সব থেকে হেলদি, তা এখন আজকালকার দিনে সাইকোলজিও বলে, আজকালকার দিনে বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে, অধ্যাত্ম তো বলেই, তা হলো হাইয়েস্ট হলো তোমার সমাধি বা মেডিটেটিভনেস। তার থেকে উপরে বলে দেবে লাভ। লাভ মানে ওয়াননেস। তো তুমি যদি ওয়াননেসে আছো, ঠিক আছে, অর ইউ আর, মানে কি বলবো, নট স্ট্রাইভিং, ইউ আর জাস্ট সিম্পলি গোয়িং ইন দ্য পাথ অফ পিস, যে কোনো পথে হোক না কেন, ইউ আর ইন রাইট ওয়ে, অ্যাটলিস্ট ফর ইউর সেলফ। অন্যের জন্য বলা যায় না। আমি জন্য বলছি, দেখো আমি সো কল্ড এখানে অনেকেই আমাকে ফলো করছে, কথা বলছে ইত্যাদি, আমি বহুবার বলেছি ডোন্ট ফলো মি। হতেই পারে যে স্বামী ত্রৈলোক্যানন্দের পথ আপনার পথ নয়, আমার শব্দে আপনার উপকার হচ্ছে না। যদি তাও না হয়, নিজেকে ভুল মনে করার কোনো কারণ নেই, আমার সাথে মেলাবেন না। আমার মাথায় টাক পড়েছে, আপনার মাথায় পড়বেই, এমন কোনো কথা নেই। তাহলে পড়েনি মানেই যে আপনি ভুল, তা কিন্তু নয়। আপনি নিজের সাথে বলুন, আর ইউ পিসফুল উইথ ইয়োর সেলফ? আপনি কি পিসফুলের সাথে, দেখো ভাই, মদ খেয়েও লোকে পিসফুল হয়ে যায়। এই জন্য আমি একটা কথা জুড়বো, প্রোগ্রেসিভ। তুমি কালকের মদ খাবার থেকে আজকের আরেক প্যাক বাড়িয়ে হয়তো দিতেই পারো। তুমি কিছু আর তোমার টোটাল তোমার যে সত্তা, ওটা এগিয়ে যাচ্ছে। তো কারণ জীবন বসে থাকতে চায় না, জীবন বোরিং নয়, জীবন প্রাণ ঊর্জায় ভর্তি। তো তুমি যদি প্রোগ্রেসিভ না হও, তুমি বোরিং ফিল করবে, তুমি ডিপ্রেসড ফিল করবে। তো এই দুটো যদি কারোর মধ্যে থাকে, সে প্রোগ্রেসিভ আর তার মধ্যে পিস আছে, সে এগিয়ে যাচ্ছে। আর তুমি যেটা বলছো কুক্ষিগত করা বা এই চলেছে, দেখো ঠিকই বলেছো যে এখনো এটা চলে। আমি তো ব্যক্তিকে দেখি কথা বলবো, কারণ আমার পুরো জার্নিতে নিজেকে দেখে চলা, অন্যকে দেখে চলা নেই। আমি যেটুকুনি অন্যকে দেখে চলেছি ইন মাই সো কল্ড ইম্যাচিওর স্টেট, হ্যাঁ, ওই অন্যকে দেখে চলাও, ঠিক আছে, কোনো না কোনোভাবে আমি দেখেছি যে বিশেষ কাজে লাগে না। তো এই যে কুক্ষিগত করে চলা, এটা নিজের দিকে তাকালে আমি এমনভাবে বলতে পারবো, এটা অনেকটা আইডেন্টিফাইড হয়ে চলা। তুমি যত বেশি কি বলবো সেলফ সেন্টার্ড, তত বেশি তুমি কিছুকে ধরে রাখতে চাও। ঠিক আছে, এটা কিন্তু জীবন একটা পার্ট। জীবন কিন্তু সেলফ সেন্টারনেসও চায়। আমি আমার এই ধুতিটাকে কিন্তু গুছিয়ে রাখবো, এটা জীবন একটা পার্ট। এটা আউটার জীবনে কিছুটা প্রয়োজন। যেমন আমাদের গেট লাগাতে হবে, লাইটসগুলোকে প্রোটেক্ট করতে হবে, মেনটেনেন্স কিছু রাখতে হবে, ঠিক আছে। এই যে গাছগুলো আছে, এগুলো সবসময় এখানে বসে থাকে না, আমাদের এগুলোকে প্রোটেক্ট করতে হয়। ছাগল আসলে আমাদেরকে তাড়াতে হয় সাপোজ। তো এই যে করা, এটাকে দেখে এক টাইপ অফ কুক্ষিগত করা। আমাকে যদি কেউ এক্ষুনি বলে লাইটটা আমাকে দিয়ে দিন, পারে আমি দিয়ে দেবো, নর্মালি কি বলবো, কেন ভাই তোমার কি দরকার? এই প্রশ্নটার পিছনে এটাই আছে যে এটা তো আমার। তো আমার ভাব থেকেই কিন্তু সবটা আসে, যে আমি আমার সম্প্রদায় বানাতে চাই, আমার শিষ্য বানাতে চাই। তো আমাকে যদি জিজ্ঞাসা করে আপনি কি চান না, ইয়েস, কেন চাইবো না? আমার সাথে চলুক, জীবন আনন্দ বিহার, সবাই একসাথে চলবে, তো কোনো দুঃখের মানে না চাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এটা আমার সাথে যদি লেগে যায়, তখন জীবন পেইনফুল হয়ে যায়। তো এই যে কুক্ষিগত চলা বা হওয়া, এটা কিন্তু চিরকাল ছিল এবং থাকবে, এর বিরোধ করার কিছু নেই। এটা আর একটা সুস্থ জীবন বাঁচার জন্য কিছু দূর অবধি প্রয়োজন। তারপরে এটাই ডিজিজে রূপান্তরিত হয়ে যায়। একটা টেম্পারেচার আমাদের শরীরে প্রয়োজন, ওর পরই একটা বিন্দুর পরই টেম্পারেচারই ফিভার হয়ে যায়। তো এবার তুমি যদি বলো আমাকে আবার আমি আমার প্রচলিত ঢঙে ফিরে যাবো, তাহলে কি ফিভার কি খারাপ? এবং না, ফিভারও প্রয়োজন আছে, কারোর হবে। তো এটা তো ডিফারেন্ট লেভেল, এরপরে আর কথা বলা চলে না। তো এই জন্য যতদূর কথা বলা যায় এটাই আমি বলবো, যে আপনি আপনার প্রমাণ, আর আপনি এতদূর প্রমাণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও কিছু করতে পারে না যদি আপনি না বলেন। আর আপনি যদি হ্যাঁ বলেন, ত্রিভুবন উৎপাটন করতে পারেন আপনি। এবং এই আপনি বলতে আপনার ইনার পিস এবং প্রোগ্রেসিভনেস, আমি একে আপনি বলছি, আপনার নামকে, রূপকে, আপনার সোশ্যাল স্ট্যাটাসকে না। তো মহারাজ,
এরপরে একটি প্রশ্ন মাথায় এলো যে এই বিষয় নিয়ে আপনি এর আগে আমি দেখেছি যে বলেছিলেন মাছ মাংস খাওয়া, যেটা বেসিক্যালি নন ভেজ। তো এই বিষয়টি কি কিছুভাবে আমাদের এই স্পিরিচুয়াল লাইফ বলুন বা জীবন বোঝার পথে হ্যাঁ। এগিয়ে যাওয়াতে কি কোনোভাবে বাধা সৃষ্টি করে? কারণ আমরা দেখেছি যে ভারত তো নানান রকম কালচার সংমিশ্রিত একটা দেশ, এবং সেখানে সাধন পথও নানান রকম। সেখানে কিছু ক্ষেত্রে তন্ত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বলিদান, বা অনেক ক্ষেত্রে ঠাকুরকে মাছ বা মাংস এগুলো দেওয়া যায়, এবং কিছু পরম্পরায় দেখি যে একদমই মাছ মাংস পেঁয়াজ রসুন এই বিষয়গুলো একদমই মানে অস্বীকার করা হয়। তো এই বিষয়টি কি আমাদের কিছুভাবে পিছিয়ে দেয় বা বাধা দেয় আধ্যাত্মিক জীবনে বা এগিয়ে যেতে? দেখো, এই কথাটার উত্তর দিতে গেলে অনেকগুলো জিনিস ক্ল্যারিটি আমাকে দিতে হবে, এবং আমি মনে করি এটা প্ল্যাটফর্ম যেখানে ক্ল্যারিটি দিয়ে দেওয়া উচিত। এই প্রশ্ন উত্তর দিলে অনেক ব্যক্তি কমেন্ট বক্সে গালাগালি করতে আসবে, তাদেরকে স্বাগত জানাই, অসুবিধা কিছু নেই। আমার ফার্স্ট যে কথাটা শুনেই সবার হয়তো গায়ে কাটা পড়বে, সেটা হলো পার্সন ওয়াইজ ভ্যারি করে। পুরো জীবন আপনি দ্রষ্টা, আপনার দৃশ্য আপনি ছাড়া কারোর উপর নির্ভর করে না। যেমন আমি বললাম, ডিফারেন্ট লেভেল অফ কনসিয়াসনেস। তো যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি একটা কাউকে মারা বা কিছু এইভাবে না দেখে, আমি আগেও বলেছি আবারও বলছি, চৈতন্যের সম্মান, আপনার মধ্যে থাকা যেই চৈতন্যের জন্য আপনি যাবতীয় চেষ্টা করেন, আপনার বিয়ে করা, আপনার খাবার খাওয়া, আপনার জামা কাপড় পরা, আপনার সুখ দুঃখের অনুভব করা, আপনার সন্ন্যাস নেওয়া, আপনার জব করা, আপনার ধ্যান করা, সবই তো একটা চেতনার জন্য, লিভিংনেসের জন্য। ওই লিভিংনেসকে সম্মান করাকে অহিংসা বলে। আর যতক্ষণ পর্যন্ত দুই আছে, আপনি শুধুমাত্র পার্সন, মাছ মাংস, ছাগল গরু, সাপ ব্যাঙ গাছপালা এগুলির বদলে লিভিংনেস ইন ইচ অ্যান্ড এভরিথিং, এটাকে দেখতে পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত অহিংসা লিটারাল অর্থে সম্ভব নয়। আর ওটা যদি হয়ে যায়, তখন ওর এক্সপ্রেশন কি হবে? নো ওয়ান ক্যান টেল ইট। কেউ বলতে পারবে না যে এইরকমই হবে, কারণ সনাতনের যে চলন তাতে বিভিন্ন এক্সপ্রেশন দেখা গেছে। এর মধ্যে যেমন তুমি বলছিলে, ব্যক্তির কালচার, তার ভাবনা চিন্তা, তার ব্যক্তিত্ব, তার জীবনের স্তর, ঘটনা সব মিশিয়ে কিছু একটা হয়। ওটা অথেন্টিক যে উত্তর, যেটা আমি আগে বহুবার দিয়েছি, সেটা তো এটাই বলবো, যেটা প্রথমে বললাম, চেতনার সম্মান। আমি বহুবার ভেগানিজমের কথা বলেছি। আমি জ্ঞানপীঠের আগে এখানে যখন শুরু হবে, তখন আমি কথাটা বলেছিলাম যে যে যেরকম চাইছে সে সেরকম চলবে, এটা এর সৌন্দর্য থাকবে। যে কোনো সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি যদি তার ভাবে অনেস্ট থেকে চলতে পারে বা চায়, তাহলে জ্ঞানপীঠ তার সাথে যাবে, অসুবিধা কিছু নেই। তো এই চলনে, অনেস্ট চলনে যদি কারোর আমিষ খাওয়া থাকে, জ্ঞানপীঠ তাকে নিষেধ করবে, থাকতে পারে। জ্ঞানপীঠ দাঁড়িয়ে আছে এই অনেস্টির উপরে। তো আমারও ভাবনা চিন্তাই, আমি একটা সময়তে দেখেছি এখানে জ্ঞানপীঠে, সবার এটা ক্ল্যারিটি থাকা উচিত, আমি মাছ মাংস তো সবকিছু এবং দুধ পর্যন্ত আমি এখানে নিষেধ করে দিয়েছিলাম। আজকে আপনাদের জেনে রাখা উচিত যে আমি এত স্ট্রিক্ট নই বর্তমানে এই বিষয়তে। হ্যাঁ, তবে একটা তো জায়গায় রাখবোই, হ্যাঁ, যেটা যতটা পারা যায় সবার কাছে আমি রিকোয়েস্ট রাখবো, সাজেশন রাখবো। জীবনের সব স্তরে আমরা সবকিছু বুঝতে পারি না। চেষ্টা করুন যে কোনো জীবকে, যে কোনো বস্তুকে জীবনে সম্মান করতে। মা শারদার কথাই বলবো, ঝাঁটা টিকিয়েও, ঝাঁটারও একটা রাখার জায়গা আছে, এই কাপটার একটা রাখার জায়গা আছে, এই মাইকটা ইউজ হবার পরে এটাকে ড্রয়ারেই ঠিক মতো রাখতে হবে। এগুলি এদের সম্মান। ঠিক তেমনই একটি ছাগল ঘুরে বেড়াচ্ছে, একটি মাছ চড়ে বেড়াচ্ছে, তার একটা সম্মান আছে। এবার আপনার চলনে বিভিন্ন ট্রেন্ডে অনেকে বলবে যে বিরাচার ইত্যাদি, একদম প্রণম্য, অবশ্যই। তবে তো আমরা ভালো করেই জানি, স্থূল যখন দেখা হয় তখনই বলা হয়েছে শাস্ত্রে, তমগুণের সাধনাতে
এর দরকার পড়ে। তাকে যে স্তরে আছে, যে জ্বর বোঝে, তার কাছে কোনো উপায় নেই, সেটা করবে। তাকে জোর করে টেনে সত্ত্বগুণী বানানো যায় না। আমরা মেসেজ রাখতে পারি, কথা রাখতে পারি, বাকি তো প্রত্যেকটা চলা তার মতো স্বতন্ত্র এবং প্রত্যেকটি অ্যাজ নেসেসারি এবং সুন্দর। তো এই আমিষ আর নিরামিষের ঘটনা, হ্যাঁ, যে কোনো জীবকে অকারণ পীড়া দেওয়া, এটা সত্ত্বগুণের স্বভাব নয়। তো আমাদেরকে যতদূর পারতে হবে, যদি ধ্যানময় হতে হয়, আমি বলবো না সত্ত্বগুণী হতে হবে, আপনাকে কোনো গুণী হতে হবে না, আপনাকে ধ্যানপূর্ণ হতে হবে। ধ্যানের সাধারণ স্বভাব সত্ত্বগুণ। আমি এটা রিপিট করতে চাইবো, ইনার পিস, মেডিটেটিভনেস এর সহজ অভিব্যক্তি সত্ত্বগুণ। ঠিক আছে? তো আপনাকে চেষ্টা করতে হবে না, আপনি ধ্যানে প্রবেশ করুন, আপনার ধ্যান আপনাকে যেদিকে নিয়ে যায়, গো উইথ ইট, গো হেড, কোনো অসুবিধা নেই। সত্ত্বগুণে আর ইচ্ছা হয় না, কারণ দেখো ওই স্তরটাতে না অনুভবময়তা খুব বেড়ে যায়, ব্যক্তির সেন্সিটিভনেস বাড়ে। সে দেখে যে প্রাণের স্পন্দন চারিদিকে হচ্ছে, ভাই প্রশ্ন তাকে যার প্রয়োজন নেই, আমি কেন অসম্মান করি। সে শুধুমাত্র যে মাছ মাংস ডিম না খেয়ে নিরামিষ হয়ে যাবে তা না, সে মানসিক হিংসাও করে না, সে অকারণ কাউকে বিব্রত করে না। গীতাতে এটাই বলা হয়েছে, যস্মাৎ ন দ্বিজতে লোক। কাউকে এই ত্রিভুবনে সব লোকে, হ্যাঁ, যত লোক আছে তাতে যে অন্যকে বিব্রত করে না যে কোনো ভাবে, এটা গাছকেও না, এবং সর্বোপরি নিজেকে তো নয়ই নয়, যে অকারণ নিজেকে বিব্রত করে না, যে নিজেকে ব্যতিব্যস্ত করে ফেলে না, এবং যেহেতু সে ব্যতিব্যস্ততা ছাড়া শান্ত সুখে আছে, সে অন্যকেও শান্তিতে থাকতে দেয়। এরই এক্সপ্রেশন অনেক সময় হয়েছে নিরামিষ খাওয়া। সে দেখে যে পেঁয়াজ রসুন খেলে আমার মধ্যে জড়তার বেড়ে যায়, আমার মধ্যে যে বিব্রত ভাব, উত্তেজনার ভাব বেড়ে যায়। মাথায় রাখতে হবে, পেঁয়াজ রসুন কিন্তু আমিষ নয়, সেই অর্থে জীব হত্যা নয়। এর গুণ অনেক সময় অনেকের ক্ষেত্রে, সব সময় সব ক্ষেত্রে নয়, এনভায়রনমেন্টাল ইফেক্ট আছে। তুমি যদি মহারাষ্ট্রে যাও, তখন পেঁয়াজ খাওয়াটা খুব প্রয়োজনীয়, কাঁচা পেঁয়াজ খেতে হবে তোমাকে রীতিমতো, কারণ অত হিটে ওটাকে এক সময় নাগপুরে ছিলাম, ওটা ম্যান্ডেট ছিল, সকাল সন্ধ্যেবেলা সবাই খেত, কারণ ওটা ওই সময় মেডিকেশনের কাজ করে। আমরা জানি রসুন মেডিকেশনের কাজ করে, আদা মেডিকেশনের কাজ করে। তো এইরকম একটা সচেতন দৃষ্টি চাই, যেটা মেডিকেশন এবং নিজের ধ্যানময়তাকে যে ডিস্টর্ট করছে, এই দুটোর মধ্যে ভেদ করতে জানে। মেডিকেশনের নামে আপনি শুধু পেঁয়াজই খেয়ে যাচ্ছেন, এটা কোনো বুদ্ধিমত্তা নয়, বলে পার্সন ওয়াইজ ভ্যারি করে। আবার দেখা যাচ্ছে যে আপনি পেঁয়াজ রসুন খাবেন না, আপনার চোখের জন্য হয়তো রসুন খেতে ভালো, ডাক্তার বলেছে আপনি খেলেনই না, তাহলে আপনি অতি যাচ্ছেন। তো এটা নির্ভর করে না, তবে ধ্যানই চেষ্টা করে তার ধ্যান যাতে না ভাঙে, বা তার ধ্যানময়তা যাতে না ভাঙে সারা জীবনে। তো সেই অর্থে এবার কি শ্রীরামকৃষ্ণদেব খেয়েছেন, আমি আবার অনেক জায়গায় বলেছি, শ্রীরামকৃষ্ণদেব খেয়েছেন একটু উদাহরণ হতে পারে না। কেউ যদি বলে, অনেকে শুনেছি এরকম কথাও বলেছে, শ্রীরামকৃষ্ণদেব আরো সময় গেলে হয়তো খেতেন না। তো আমি বলবো, ভাবে আমি ভাগ্য বিধাতা নই, জীবন বিবিধতার সমাহার। কে যে কোন স্তর থেকে কোন জিনিসকে গুরুত্বই দেবে না। নিসারত মাছ খেতেন, বিড়ি খেতেন, তো এত বিবেকী তিনি বিড়ি ছাড়তে পারলেন না। তো এইগুলো কোনো যুক্তি হতে পারে না, আপনি আপনার সাথে চলুন। তো নিরামিষ বা আমিষ কয়েকটা স্ট্যান্ড আমি ডিস্টার্ব করে দিই, পার্সন ওয়াইজ ভ্যারি করে। যদি উচিতের দৃষ্টিতে বলা হয়, আমি বলবো ধ্যান উচিত। ধ্যানের সহযোগী যা করার করুন, কারণ ধ্যানই ব্যক্তিগত পিস, সমষ্টিগত পিস। ঠিক আছে? আপনার যদি মনে হয় এতে থাকেন, আবার অনেকে এমন হয়ে যাবে যে তার মাছ মাংস যদি বন্ধ করে দেওয়া হয়, সে এতখানি ওর প্রতি অবসেসড হয়ে আছে যে সেই ব্যক্তি দেখা যাবে যে ইরিটেটিভ হয়ে গেছে। আমি এমন লোককে দেখেছি, সে ইরিটেট হয়ে গেছে, অনেক সাথে দুর্ব্যবহার করছে। এখনো বাবা তুমি তাহলে ছাড়ার মতো অবস্থায় যাওনি। তুমি দেখো তোমার প্রেমে যদি মনে হয় তা তুমি ছাড়ো, বা তুমি ধরো, যা ইচ্ছা করো, প্রবলেম কিছু নেই। তো এই ক্ষেত্রে আমি মনে করি না আজকের দিনে দাঁড়িয়ে একদম শক্ত ম্যান্ডেট কিছু হতে পারে। সত্ত্বগুণে প্রাণের সম্মান, রজগুণে মন বা আবেগের সম্মান, তমগুণে দেহের সম্মান। দেখো আমরা মাছ মাংস খাই যখন কি করতে চাই, দেহ থেকে দেহই তো বাড়ে, জীব অজীবস্য জীবনম, আমরা কথাটা বলছি, নিশ্চিত শুধুমাত্র মারার জন্যই নাকি, বাঁচানোর জন্য হতো। এই জীব হিসাবে তুমি তো বিবেকীয়, এটা কি ম্যান্ডেট যে তোমার চাই?
যদি চাই তো তুমি খাও, কোনো অসুবিধা নেই। তো জ্ঞানপীঠ এই কথা কখনো বলবে না হয়তো আমি থাকতে যে এটা ভুল এটা ঠিক। একটা সময় যদি আমি কথা বলেছি যে এটা উচিত, ওটা উচিত অনুচিতের দৃষ্টিতে। আজকে আমি আলটিমেট দৃষ্টিতে কথা বলবো যে উচিত অনুচিতের ভাগ্য বিধাতা আমি নই। জীবন এই মুহূর্তে যা দাঁড় করাচ্ছে তার জীবনের খাতার এই মুহূর্তের পাতা, এবং যা লেখা আছে তা অ্যাপ্রোপ্রিয়েট আছে। আমার কোনো এই বিষয়ে মত নেই, এই বিষয়ে অমত নেই। আমার সাথে যদি কেউ চলতে হয় আমি বলবো বি মেডিটেটিভ। আমি কথা বলবো না বি ভেজিটেরিয়ান অর নন ভেজিটেরিয়ান। তো মহারাজ যেটি বুঝতে পারলাম যে এখানে কোনো ম্যান্ডেট কোনো রুলস হতে পারে না যে এ ভেজ খাবে ইয়া নন ভেজ খাবে, তো তার পক্ষে যেটাই সুবিধা এগিয়ে যেতে সেটাই সে খাবে। একদম। তো এখানে আরেকটি আমি জিনিসটা জানতে চাইছি যে আপনি গুণের কথা বললেন, সত্যগুণ রজগুণ তমগুণ, তো এই বিষয়টি কি মানুষের জন্ম থেকেই কারোর মধ্যে কোনো গুণের প্রভাব বেশি থাকে এরকম হয়, নাকি তার জীবনে চলার পথে বা সাধনা মধ্যে দিয়ে কিছু বাড়ে, নাকি যেটা প্রথম দিয়ে আছে সেইটাই থাকে? গুণের বিষয়টা যদি একটু ক্ল্যারিটি দেন। না, দুটোই ঠিক। প্রথমত প্রকৃতি এক এক সময় কখনো ডার্ক কমপ্লেকশন বানায়, কখনো যেমন কাউকে ফর্সা বানায়, কাউকে লম্বা বানায়, কাউকে একটুখানি শর্ট হাইটেড বানায়। এটা ভেবে দেখো ওই মুহূর্তে প্রকৃতির যে ভাবনা চিন্তা এবং এনভায়রনমেন্টাল যে টোটাল ম্যানিফেস্টেশন তারই তো পরিণাম। পিতামাতার জেনেটিক সব মিলিয়ে তো না। তো প্রকৃতি আর যদি একই রকম হতো তাহলে তো সবাই একই রকম হতো। সত্য রজ তম এই তিনটি নিয়ে ব্লেন্ড আপ কিন্তু প্রকৃতি। তো এই ব্লেন্ড বিভিন্ন সময় বিভিন্ন ফ্লেভার আনে, যেমন চায়ের নানা ফ্লেভার হয়, আতরের নানা ফ্লেভার হয়, পারফিউমের নানা ফ্লেভার হয়। প্রত্যেকটি পারফিউম তিনটে গুণ সবার মধ্যে আছে। কিন্তু যদি বলে প্রকৃতি কি আলাদা আলাদা বানায়, ইয়েস প্রকৃতি আলাদা আলাদা বানায়। কারণ বোঝার বিষয় এটা পার্সিয়ালিটি নয়, ইটস আ প্লে অফ লাইফ। যেমন ক্রিকেটে একজন বোলার হয়, একজন ব্যাটসম্যান হয়, একজন কিপার হয়, একজন আম্পায়ার হয়, প্রত্যেকেই তার তার জায়গাতে সুন্দর। তো কারোর মধ্যে সত্ত্বগুণ বেশি, হ্যাঁ, সে মেডিটেটিভনেসের দিকে এগিয়েছে। কারোর মধ্যে রজগুণ বেশি, সে কর্মের দিকে এগাচ্ছে। কারোর মধ্যে দেখা যাবে যে তমগুণ বেশি, সে হয়তো দেখা যাবে যে একটু ইগোইস্টিক নেচারের হয়েছে। তো প্রকৃতি কেমন বানায়? আর এই প্রকৃতির উপর কারো হাত নেই। প্রকৃতি কি পার্সিয়াল? না, প্রকৃতি পার্সিয়াল নয়, প্রকৃতি প্লেফুল। ঠিক আছে? তো যার সত্ত্ব তার মধ্যে রজতম আছে। অর্থাৎ প্রকৃতি একদিকে তো ডিফারেন্ট বানায়, এর উপর আমাদের কোনো হাত নেই। এই জন্য একে প্রারব্ধ বলে, যাকে যেমন বানিয়েছে। তার সাথে প্রকৃতি কিন্তু কন্টিনিউ আপডেটের একটা শৃঙ্খলা। কারণ প্রকৃতি যদি সত্যগুণই বানানো হতো রজতম দিতই না। দিয়েছে মানে ইউ হ্যাভ সাচ এন্ড সাচ অপশন, বা প্রকৃতি নিজেই চাইছে যে পার্সনের মধ্যে থেকে এগুলো খেলবে। কারণ খেলতে ভালোবাসে না। তোমার পকেটে পেনও দিয়ে রেখেছে, টাকাও দিয়ে রেখেছে, আর একটা ধরো মোবাইলও দিয়ে রেখেছে। তুমি কোনটা নিয়ে খেলবে অপশন দিয়ে রেখেছে। প্রকৃতি কাছে এগুলো কোনো বিরাট গুরুত্বপূর্ণ বিষয় নয়। প্রকৃতি চায় লেটস হ্যাভ আ প্লে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে বুড়ি খেলতে চায়। তো প্রকৃতির তিন গুণের সমাহার এই কারণে, কারণ প্রকৃতি প্লেফুল। এই তিনটে গুণের মধ্যে খারাপ ভালো প্রকৃতির কাছে কিছু নেই। যেমন মায়ের তিনটে ছেলের মধ্যে খারাপ ভালো নেই, মা সবার জন্য রান্না করে। তো একদিক থেকে প্রকৃতি তো কাউকে কাউকে কিছু গুণ বেশি, কিছু কম দেয়। শুধুমাত্র সত্য রজ তম না, সত্য মিশ্রিত রজ, সত্য মিশ্রিত তম, এগুলো বহু ভাস্ট একটা ভাবনা চিন্তা। তার সাথে সাথে যে কোনো মুহূর্তে পার্সন নয়, কিন্তু প্রকৃতির ইচ্ছাতেই প্রকৃতি যেন চায় এগুলি আপডেট হতে থাকুক, এগুলি নতুন নতুন ভাবে জীবন নতুন নতুন ভাবে সামনে আসুক, এবং তা আসে। এটাই তো প্লে, না তো ছবি হয়ে যেত পুরো জীবনটা, তাই না? আজকে এই গাছটি টাটকা আছে, কালকে হয়তো মারা যেতে পারে। অনেকগুলি কারণ তার মধ্যে সমাহার হবে। কিন্তু প্রকৃতিতে চাইতো এই যে গাছটি মারা যাবে, তাহলে কেমন বানানো কেন? কারণ এটা খেলা প্রকৃতির কাছে। তো সূর্য ওঠা সূর্য ডোবা যেমন খেলা, সেরকম সত্য রজ তম এই তিনটি খেলার বিভিন্ন দিক। ব্যাটসম্যান সবাই হলে তো বোলাররা কি করবে? তো বোলারদের কি প্রকৃতি ছোট মনে করেন না? আরে বাবা, ইউ হ্যাভ এই পার্টটা, তোমাকে এই পার্টটা প্লে করতে হবে। তো এরকম ভাবে প্রকৃতি চলছে। এবং এর সাথে লাস্ট কথা বলবো, ইউ আর দ্যাট প্রকৃতি। তোমার মধ্যে যা আছে সেটা তুমি, আর তোমার মধ্যে যা যা হতে পারে সেটাও তুমি। ভেবে নেবে না দ্বিতীয় কোনো বাইরের প্রকৃতি আছে। যাহা আছে ভাণ্ডে তাহা ব্রহ্মাণ্ডে।
তোমার পুরো উপস্থিতি প্রকৃতি। আমি তোমার কথা বললাম, আমি কোনো থার্ড পার্সনের কথা বললামই না। তোমার মধ্যে কিছু গুণ আছে যা তোমার জন্মগত, এবং তোমার মধ্যে ইনফাইনাইট সম্ভাবনা আছে, সব কিছু খেলতে পারে। ইউ আর দ্যাট ইনফাইনাইট ইউনিভার্স ইটসেলফ। তো সেইভাবে দুটোই প্রকৃতির দিক, আর এই ডুয়ালিটি কিন্তু জীবন, এটা থাকবেই। তো মনে যেটা বুঝলাম যে একটা র্যান্ডমও বটে, এবং তার সাথে সাথে কিছু ডিসাইড আগে থেকে করাও আছে, হতে পারে কি আগে দিয়ে প্ল্যান্ড বা র্যান্ডম এখন ঘটছে জিনিসটা। তো এর সাথে একটি জিনিস মাথায় আছে যেটি মানে খুব বেসিক্যালি মানে ভারতেই প্রচারিত একটি ওয়ার্ড, সেটা হলো ভাগ্য। এবং অনেক মানুষই নিয়তি বা ভাগ্য এই কথাটা ইউজ করে বারবার, যে আমার ভাগ্যে আছে দেখা যাবে, বা আমার ভাগ্যে নেই। অনেকজন বিফল বলে বলে যে আমার ভাগ্যে হয়তো ছিল না, আমার লাক খারাপ। তো এটা কি স্পেসিফিক এরকম মানে ভাগ্য বলে কিছু আছে যেটি আগে থেকে ডিসাইড করা আছে মানুষের জন্য? এটা কি হয় যে কোনো কিছু ডিসাইডেড, ওর ওটা হওয়ার ছিল হলো? কিন্তু কে জানবে এই বিষয়টা নিয়ে মানে বহু কনফিউশন আর কি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু জানবেটাকে যেই এই যে হয় বা না হয়, আস্কিং হু ইজ আস্কিং, একটা পার্সন তো জিজ্ঞাসা করছে না। পার্সনই যদি ভাগ্য দ্বারা নির্ধারিত হয়, যদি ধরে নি যে আগে থেকে কিছু আছে, তাহলে পার্সনই জিজ্ঞাসা করছে কিভাবে? আমি যেন কথাটা বহুবার প্রয়োগ করেছি, এখানে আবার বলতে হবে। আমি বলি যে র্যান্ডম। প্রকৃতিতে সিদ্ধান্ত সবসময় র্যান্ডম ঘটে। মন বা কল্পনা, আমি প্রকৃতি যখন বলছি তখন আমি কিন্তু লিভিংনেসকে অ্যাড্রেস করছি, ঠিক আছে? লিভিংনেসে র্যান্ডম কোটি কোটি ঘটনা ঘটছে এবং কোটি কোটি ফলাফল ঘটছে। এই অর্থে প্রত্যেক জিনিসের ডেস্টিনি আছে, কিন্তু র্যান্ডম ডেস্টিনি। ক্যান ইউ ইমাজিন র্যান্ডম ডেস্টিনি? প্রকৃতি এরকম। ডেস্টিনি কথাটা বললেই কিন্তু সময় চলে আসে। আর প্রকৃতির উপর লেয়ার, এই জন্য বেদান্তের একটি কথা আছে আবরণ আর বিক্ষেপ। প্রকৃতির উপরের লেয়ার বলে ডেস্টিনি শব্দ আমরা যেভাবে বলি, এখানে আছি ওখানে পৌঁছাবো, আগে এটা হওয়ার ছিল পরে এটা হওয়ার ছিল, এটা প্রকৃতির উপরে আবরণ। এটাকে মাইন্ড বলে। মাইন্ড হলো সে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারে কল্পনা করে। সেই কল্পনাতে ভাগ্যের একটা ভাবনা চিন্তা, আমরা ওইভাবে ভাবতে বাধ্য। উই আর লিমিটেড। যে মন জিনিসটা এমন, আমাদের কোনো দোষ নেই। মন বিষয়টাই এমন যে ও কল্পনা বানায়। ওই কল্পনা জীবনের জন্য প্রয়োজনীয় জিনিস, খুব প্রয়োজনীয়, অসুবিধা কিছু নেই। কারণ কালকে তুমি কোথাও যেতে গেলে আজকে পরিকল্পনা করতে হবে কিছু, যে প্ল্যানিং, ঠিক আছে? এই অর্থে মন খুব গুরুত্বপূর্ণ। তোমাকে মেমোরাইজ করতে হয় কিছু অতীতের, নাহলে তুমি কোথায় পেনটা রেখেছো তোমার মনে পড়বে না। এত অবধি মন খুব ইউজফুল। অতীত প্রয়োজন, ভবিষ্যতে প্রয়োজন। কিন্তু এটাই যখন এই ভাগ্যের চক্করে চলে যায়, তখন জিনিসটা কি বলতো আউট অফ হ্যান্ড হয়ে যায়। তুমি কি করে জানলে যে একটা ঘটনা একটা ঘটনাকে প্রভাবিত করবে না? তুমি যখন বলো ওইটা ফিউচার, এটা ভবিষ্যতে হতো বা অতীতে ছিল, তুমি দেখো না ছবিটাকে পুরো একদম স্টিফ করে দিচ্ছ। এরম হতো। আমি যদি বাঁ হাতটা এমন তুলি, ঠিক আছে, হতে পারে এখানে একটা শ্যাডো পড়বে, ঠিক আছে? তুমি তোমার খাতা ওখানে কিছু লেখা আছে, আমার বাঁ হাত তোলাটা ওটাকে এফেক্ট করবে। আর এই বাঁ হাত কেন উঠবে পেছনে অজস্র কারণ আছে। আমার যেটা ইচিং হয়েছে, ইচিং কেন হয়েছে? এই যে চেয়ারটা আছে, এই চেয়ারটা যে বানিয়েছে সে ভালো করে বানায়নি। সে কেন বানায়নি? তার বউর সাথে ঝামেলা হয়েছিল এই দিনকে। তার বউর সাথে কেন ঝামেলা হয়েছিল? তার বউয়ের বাপের বাড়ি গরিব এবং বাবা সেদিনকে মাকে মেরেছিল। এতগুলি ঘটনা, আরো কত পিছিয়ে যাবে তুমি যাও না, গিয়ে তারপরে আমার হাতটা উঠেছে। তো এরকম যা কন্টিনিউ চলছে, তুমি কি করে তার একটা ছবি লিখে তুমি কুষ্ঠিতে লিখে দেবে? কি করে লিখে দেবে? প্রত্যেকটা জিনিস বদলাচ্ছে। কেউ কুষ্ঠিতে করোনার কথা লিখতে পারছে না, লিখে দিক, ঠিক আছে? আমি তো ওই জন্য বলবো যে আসুন আমার টাকে একটু চুল গজিয়ে দিন, অন্তত পক্ষে আমার কাজে লাগে। আমাকে কিছু না, আমার 5 বা 5'6" মধ্যে আমার হাইট হবে, 4 ইঞ্চি বাড়িয়ে দিন, একটু ভালো হয়। লম্বা চওড়া হলে লোক দূর থেকে আমাকে দেখতে পাবে, এইটুকুনি করে দিন। অনন্ত কার্যকারণে আমার হাইট, অনন্ত কার্যকারণে সবগুলি চলছে। এবং যদি বলে কার্যকারণ, যেটাকে ভাগ্য অর্থে আমি র্যান্ডম বলছি, অবশ্যই আছে। এবং এটা এত হিউজ একটা, কোনো হিউম্যান মাইন্ড এটা কল্পনা করতে পারবে না। তখনই মানুষ এই ভাগ্যের ছবি আঁকতে শুরু করে। কিন্তু মাথায় রাখুন, জীবন ছবি নয়। জীবন আপনার ছবিতে চলে না। কার ছবিতে চলে?
জীবন আপনার মতো কোটি কোটি ছবির মিশ্রণ। প্রত্যেকটা ছবি একে অপরের সংঘাতে যাবে, একে অপরের আলিঙ্গনে যাবে, ফলাফলে যাবে বেরোবে, এই মুহূর্তে বেরোবে। এর প্রেডিকশন কিছু দূর অব্দি সম্ভব। তুমি একটা গুণের কথা বললে, সাত্বিক ব্যক্তিকে কিছু প্রেডিকশন করে দেওয়া যেতে পারে, রাজসিক তামসিক ব্যক্তি কিছু বলা যেতে পারে, এইটুকুনি স্ক্রিপ্টেড করা যেতে পারে, এর বেশি কিছু করা যেতে পারে না। তো ভাগ্য তো প্রত্যেকের আছে, প্রত্যেক বিষয়ের আছে, কিন্তু এই ভাগ্য নির্ধারণ করতে কেউ পারবে না। জীবন চির রহস্য, এবং সে প্রত্যেক মুহূর্তে এই রহস্যকে নিয়ে চলে এবং মডিফাই করতে থাকে। যা প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে, তাকে তুমি কিভাবে একটা ছবিতে বাঁধবে? বাঁধা সম্ভব হয় না। মানে বিষয়টা যা বুঝতে পারলাম যে স্পন্টেনিয়াস ঘটছে। হ্যাঁ হ্যাঁ। তোমার এখানে আরেকটি মানে জিনিস জানার ইচ্ছা হচ্ছে যে আমাদের মন এবং শরীরের কথা আমরা আরো উল্লেখ করছি। মানে আধ্যাত্মিক ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে বলে যে তুমি শরীর মনের পারেও একটা তোমার সত্তা আছে, বা আত্মা এই শব্দগুলো ইউজ করে। তো এই বিষয়টি মানে সঠিক কি? পরেও কি কেউ আছে, বা আমার কি এরকম মন শরীরের পারেও কোনো এন্টিটি আছে যেটা আমরা বুঝতে পারছি না হয়তো? তোমার পরে তো দূরের কথা, তুমিও আদৌ আছো, এটা তো ভাবনা চিন্তার বিষয়। প্রথমে আমি যেভাবে বলি, আগের দিনকে আমি দেবী মাহাত্মের ক্লাস নিচ্ছিলাম, তাতে আমার এই ভাবনাটা এলো যে দেহ মন নেই, এটা বলেছি আমি বহুবার, তবু বলছি, বিষয়টা তা নয়। ইউ আর মোর ডিপ। তুমি অষ্টাবক্র গীতা সম্ভবত, অষ্টাবক্র বলছে যে যাকে হচ্ছে মিথ্যা, তুমি এটাই বলতে চাইছো মিথ্যা, এইটুকুনি নও তুমি, এটা বলা উদ্দেশ্য। উদ্দেশ্য এটা নয় যেটা আছে এটা ভুল, এইটাই শেষ নয়, এটা তোমার শেষ কথা নয়, তোমার শরীরের সুখ শেষ কথা নয়, তোমার মনের ক্রীড়া আছে, ঠিক আছে? এটা তো ভয় বুঝতে পারি, মনও আছে, তোমার মন নয়, তোমার প্রাণের নৃত্য আছে। তুমি তো প্রাণায়াম করো স্বাভাবিকভাবে, যারা করে তারা এটা অনেক ধারণা করতে পারবে যে প্রাণ কত বড় জিনিস। যখন আমরা রেগে যাই আমাদের প্রাণ কিরকম হয়ে যায়, যখন আমরা আনন্দে থেকে আমাদের প্রাণ কেমন হয়ে যায়। তাহলে আমি যদি দেহেতে ভালো সাবান লাগাতেই নিজেকে আটকে দিই, তাহলে প্রাণটা আমার ধরার বাইরে চলে গেল। আমি কোথাও ডিনাই করে দিলাম, ডিনায়াল মোডে চলে গেলাম যে প্রাণ কোনো ইস্যু নয়, কিন্তু তোমার প্রাণের ক্রিয়া আরো গভীর। তারপরে আরো গেলে তোমার বুদ্ধি, তোমার আইডেন্টিটি, ওই আইডেন্টিটি সবকিছু নির্ধারণ করে। একেই বলা হয় বিজ্ঞানময় কোষ। আর তারপরে ইউর বিইংনেস, আনন্দময় কোষ, যেখানে তুমি পৌঁছিয়ে যাও যখন দেখো যে দেয়ার কজলেস স্টেট, সেটা কি আনন্দ বলা হয়েছে। তো তোমার স্টেট শুধুমাত্র গ্রস নয়, দেন সাটল, দেন অনুভবের, দেন আইডেন্টিটি, এবং দেন তোমার সত্তা বা তোমার জয়ফুলনেসের। তো এই সব নিয়ে তুমি, এইটা মানুষ দেখতে চায় না বলে, বা জীবনের আউটার ম্যানিফেস্টেশনে এটা চট করে সামনে আসে না বলে সাধক মহাপুরুষরা ইত্যাদিরা সবাই মিলে বলেছে যে তুমি দেহ নাও মন নয়, তুমি এইটুকুনি মাত্র দেখো না, কারণ সারফেস লেভেলে দেহই দেখা যায়, হার্ডলি মন বা আবেগ তাড়িত হয়ে আমরা চলি। তো এটাকে রিজেক্ট করা হয়নি, বলছে ইউ আর ভাস্ট দেন ইট, তুমি থেকে অনেক বড়। এই অর্থে বলছি এর ভিতরে যাওয়ার চেষ্টা করো, এর গহনে যাওয়ার চেষ্টা করো। বুঝে যাচ্ছে? হ্যাঁ, বোঝা গেল বিষয়টি যে শরীর মনের পারেও একটা বিষয়টি, শরীর মনের পার বলতে যে বলতে গেলে তুমি ডিপ এবং ডিপ লেভেল অফ কনসিয়াসনেস তোমার রয়েছে, ওটাকে তুমি এক্সপ্লোর করো। তো মহারাজ, আরো বহু একটি বিষয় নিয়ে জানার ইচ্ছা অনেক মানুষের, সেটি হলো যে আপনি মানে নিজেও যুবক, এবং যুবক বা ইয়াং যারা আছে তারা বেশি আপনাকে পছন্দ করে এবং তারা শোনে, এবং দেখেছি আপনাদের আশ্রমে মানে বহু যুবকরাই আর কি ভিড় তাদের। তো বর্তমান সময় যেটি দেখা যাচ্ছে যে যুবকদের একটা সমস্যা বেসিক্যালি দেখা যাচ্ছে তাদের ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, ডিজায়ার সব থেকে বড় কথা, যে তারা খুশি নয়। একটা জীবনের অনেকটা পার্ট একটা প্র্যাকটিসের মধ্যে দিচ্ছে, একটা চাকরির জন্য দিচ্ছে, কিন্তু যখন সে প্র্যাকটিস করছে ও চাকরির জন্য চেষ্টা করছে সেই সময়ও খুশি না, এবং চাকরি পেয়ে গেল সেই সময় খুশি না, এবং অল ওভার যেন একটা হতাশার মধ্যে ভুগছে। সেই এনার্জি বা প্রাণোচ্ছল বিষয়টা যুবকদের মধ্যে দিয়ে কোথাও একটা হারিয়ে যাচ্ছে। কোথাও একটা, যেমন আগে সাধারণভাবে মানে খুব ন্যাচারালি বলছি যে মাঠে আগে যখন যেতাম বা দেখতাম যে বহু ছেলেরা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, এখন মাঠে ভিড়ও কমে গেছে, যে যুবকদের একটা খেলতে যাওয়া
বিকেল বেলায় কোথাও একটা যেন ভিতর থেকে ডাউন হয়ে গেছে, কোথাও একটা ভিতরটা অবশ হয়ে গেছে, এবং এখান থেকে বেরিয়ে আসতে চাইলেও হয়তো বেরিয়ে আসতে পারছে না। কারণ যেহেতু আমিও একটা আমার বন্ধু বান্ধব তাদের দেখি যে কোনো পরিস্থিতিতেই স্যাটিসফাইড হচ্ছে না, তার মধ্যে একটা দুঃখ, সবকিছু পেয়েও আর কি দুঃখ। এর ফলে সে ডিপ্রেশনে থাকছে, ঘরের দরজা বন্ধ করে বসে আছে, কিছু জিনিসে মন লাগছে না, এই বিষয়গুলো তাদের মধ্যে ঘটছে। যে এই যুবকদের মধ্যে থেকে প্রাণোচ্ছল এই উৎসাহ উদ্যম বিষয়টা বর্তমানে কোথাও একটা হারিয়ে যাচ্ছে, প্রধান কারণ মানে কি থেকে হচ্ছে বিষয়টা? দেখো, প্রথম কথা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো এই অ্যাটিটিউডটাই ভুল। আজকের দিনই চিরকাল ছিল। দেখো, গ্লাসে চা খাওয়ার কাপে চা খাওয়ার মধ্যে টেস্টের কোনো ভেদ হয় না। সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ আর কলিযুগ, বর্তমান যুগ, যখনই যেমন ছিল তখনই সে বর্তমান কথাই বলেছে। তো আজকের দিনে প্রথমে তুই যুবক যুবতীদের যদি বলা আজকের দিনটা এমন হয়ে গেছে, এটা ভাবা ছাড়ো। জীবন সবসময় দ্বৈতে চলে, ডুয়ালিটিতে চলে। জীবনের একটা দিক থাকে যেটা তুমি বলছো ডিপ্রেশন, এটা আরেকটা দিক থেকে আনন্দময়। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে কেউ মাঠে যাচ্ছে না। পরিসংখ্যান বলছে যে মানে বহু মানুষ এখন মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে, মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। শারীরিকভাবে দেখো, শারীরিকভাবে থেকে বেশি, হ্যাঁ, শারীরিকভাবে কত বেড়ে গেছে আয়ু মানুষের। আচ্ছা, তুমি দেখো এনজয়মেন্টের রিসোর্স কত বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, কত রকম টি শার্টস তুমি জানো, কত রকম কোম্পানি প্যান্টস বানায়, কত রকম কোম্পানি মাইক বানায়। তো কেন আমরা এইভাবে দেখছি যে শুধুমাত্র ডিপ্রেশন বেড়ে গিয়েছে? আরে মজাও বেড়েছে তার মতো করে, এবং চিরকাল এমন চলেছে। সত্যযুগের মজা ছিল, তারপর দাপরের মজা, কলির মজা আছে। তো নেগেটিভ না দেখা প্রথমেই আমাদের চেষ্টা করতে হবে যে আমরা আগে যেন কোথাও গন্ধ একটা নিয়ে চলে আসছে যে এই সময়টা খুব খারাপ হয়ে গিয়েছে। যদি খারাপ বলো, এরম খারাপ সবসময় থেকেছে। যদি ভালো বলো, এরম ভালোও সবসময় থেকেছে। শুধুমাত্র এর যে আউটার ম্যানিফেস্টেশন গুলো বদলেছে, এর যে আধারগুলো, এর যে প্ল্যাটফর্ম গুলো বদলেছে। তো আজ যদি বলে সমস্যা, প্রথমত এখানে সমস্যা বলবোই না। দেখো, তুমি বলছো না যে ব্যক্তি বেরোতে চাইলেও বেরিয়ে আসতে পারছে না, এর মধ্যেই সূত্র লুকিয়ে আছে। জীবন তার মতো করে বেরিয়ে আসে, জীবন তার মতো প্রবেশ করে। ব্যক্তি আজকের দিনে মোবাইল বন্ধ করতে চাইছে, এটাই আমার মনে হয় সব থেকে বড় আস্থার জায়গা, যে জীবন নিজেকে রিভাইভ নিজে করে। আমিও এখন যে মোবাইল ইউজ করি, আমি রাত্রিবেলায় এরোপ্লেন মোড অন করে শুয়ে পড়ি। আমি কত দিকে তাকাবো? ঠিক আছে, আমি কোনো জায়গাতে বলছি নেট প্যাক অফ থাকুক। এটা কি আমাকে কেউ বুঝিয়ে দিয়েছে নাকি? এটা জীবনের স্বতঃস্ফূর্ত প্রজ্ঞা, জীবন নিজে বলছে বন্ধ করো। তো আমার মধ্যে যদি এটা আসছে, যাহা আছে ভান্ডে তাহা ব্রহ্মাণ্ডে, সবার মধ্যে এটা আসবে। এই নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত নতুন ডিপ্রেশন বানানোর দরকার নেই যে কি হবে। এই কি হবেটাকেই তো সোকল সংসার বলে, জগৎ বলে। প্রত্যেকটা সংসারী মানসিকতার যারা, তারা মনে করে কাল কি হবে। এখন ডিপ্রেশন হলো, এবার তুমি যেটা বলছো এর একটা কারণ হলো, সেটা এই মানুষ মনন করা কমিয়ে দিয়েছে। আমি একদম কনটেক্সচুয়াল কথাটা বলছি, মনন করা কমিয়ে দিয়েছে। কারণ তার কাছ থেকে, যদি এইভাবে কথা বলতে আমার করতে খুব একটা ভালো লাগছে না, তবু বলছি, তার কাছ থেকে তার মননের সময়টা কেড়ে নেওয়া হয়েছে। সে এতটা সময় ইন্ডালজ হয়ে যাচ্ছে আউটার ইস্যুগুলোতে যে সে তার মধ্যেই কি হচ্ছে। দেখো, ডিপ্রেশন একদিনে গ্রো করেনি, অ্যাংজাইটি একদিনে গ্রো করেনি, ফিয়ার একদিনে গ্রো করেনি। এটা কিন্তু স্লো প্রসেস চলেছে। সে অবজার্ভ করেনি, তাকে এতটা ব্যস্ত করে দেওয়া হয়েছে। আমি বলবো না যে এই করেছে তার ফলে এই হয়েছে, আমি বলবো এইগুলি জীবনের স্লো প্রসেসে এসছে। ঠিক যেমন স্বাস্থ্য একদিনে আসে না, তোমার দাড়ি খুব একদিনে গজায়নি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তুমি একদিনই ছোট থেকে চশমা পরোনি, ধীরে ধীরে হয়েছে। ঠিক আছে, তো যেমন এই জিনিসগুলি ধীরে ধীরে হয়। তুমি খাও, প্রথমবার তুমি বিরিয়ানি খাও সাপোজ, বা তুমি চাউমিন খাও, এক গ্রাসে পেট ভরে না, ধীরে ধীরে ভরে। তো প্রত্যেকটা জিনিস ধীরে ধীরেই হয়েছে। এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো কিন্তু একটা জীবনের স্বতঃস্ফূর্ত স্বভাবে জীবন নিয়ে এসেছে। আবার নিশ্চিত থাকুন এটা চলেও যাবে। পুরো সমাজের কথাই বলছি, সমাজ থেকে চলে যাবে, এটাই জীবনের জোয়ার ভাটা। তো এটা ধীরে ধীরে এসছে। কাজের কাজ যদি বলে কনটেক্সটে কি হয়েছে, যখন এটা প্রবেশ করেছে তখন আনঅ্যালার্ট করে দেওয়া হয়েছে। আপনি ফোন ইউজ করছেন, আপনি যখন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন
তখন আপনি সেলফ অবজারভেশনে নেই যে আপনি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন। সব ক্ষেত্রে তাই। আগেকার দিনে একটি ছেলে একটি মেয়ের উপর আসক্ত হয়ে পড়তো, আজকের দিনে পড়ে। তো যখন আসক্তি আসে তখন ব্যক্তিকে আনএলার্ট করে দেওয়া হয়, কারণ ব্যক্তি তার স্বভাবে আসক্ত হতে চাইবে না। মানুষ লাভ চায়, প্রেম চায়, বন্ডেড চায়, কিন্তু ওই সময় আনঅ্যালার্টনেস এসে যায়। তো এই মিডিয়া বা ইত্যাদি যা কিছু আছে এগুলো আমাদেরকে ডিপ্রেসড করে না, এগুলো আমাদেরকে অসচেতন করে। তো যদি কনটেক্সটে বলা হয় তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। আপনার থেকে কিচ্ছু কারা হয়নি, আপনার থেকে আপনার লাইভলিহুড কেড়ে নেওয়া হয়েছে, আপনার থেকে আপনার নিজেকে দেখার ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হয়েছে। বা বলা যায় এই জীবনের আউটার বা সারফেস লেভেল ম্যানিফেস্টেশন বর্তমানে এমনভাবে চলছে। এই বিষয়ে আপনি অ্যালার্ট হয়ে যান, আপনাকে একটা একটা করে কিছু সলভ করতে হবে না, আপনাকে না নিজেকে না সমাজকে। আপনি যে নিজের জীবন যে যাত্রাটা করছেন তাতে যা আছে আপনি ওটাকে সাক্ষীর মতো অবজার্ভ করুন, যে কালকে আমি কতটা মোবাইল ব্যবহার করতাম, আজ কতটা মোবাইল ব্যবহার করছি। কালকে আমি মাঠে গিয়েছিলাম, আজকে আমি মাঠে গিয়েছি। এই ব্যক্তি আমার জীবনে ছিল, এটা কি প্রভাব দিচ্ছে ডে বাই ডে। আমি যে হ্যাবিট প্যাটার্নটা নিয়ে চলেছি, যে কোনো হ্যাবিট প্যাটার্ন, ওটা আমার কোথায় নিয়ে যাচ্ছে। আমি সিগারেট খাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে। আমি জব করছি, কোথায় নিয়ে যাচ্ছে। জীবন তার ছন্দেতেই চলছে, কিন্তু আপনাকে তো সেই জায়গা দেওয়া হয়েছে যে আপনি এর দ্রষ্টা হতে পারেন। মোবাইল শুধু এইটুকুনি করেছে, আপনার থেকে দ্রষ্টাত্ব কেড়ে নিয়েছে। আপনি এখানে দেখছেন, আপনি নিজেকে কখন দেখবেন? তো এই জায়গা থেকে যদি কিছু করতে হয়, নিজের জন্য একটু সময় বের করুন। আমি আরো ভালোবাসে বলি, নিজেকে একটু ভালোবাসতে শিখুন। এত কিছুকে ভালোবেসে যে নিজেকে একটু ভালোবাসুন। আপনি যা সঙ্গ করছেন, যা জীবনে আনছেন, যেভাবে চলছেন, তা আপনাকে সে আগের কথা বলবো পিসফুল আর প্রোগ্রেসিভ করছে। তো এইটা যদি আপনি নিজের সাথে না করতে পারেন তাহলে কার সাথে করবেন? এইটুকু সময় নিজের জন্য বের করুন। এত ছুটবেন না যে ছুট জীবনের অঙ্গ। এখনকার দিনে দেখো না, পডকাস্ট করছে একজন সন্ন্যাসী, তো এটাও তো এক রকমের সময়ের সাথে তালে মেলানোই হচ্ছে। আগে আজ থেকে 50 বছর আগে এটা ভাবনা চিন্তার মধ্যেই আসতো না। তো সেই রকমই এই দৌড় যেন আমাদের কাছ থেকে আমাদের কেড়ে না নেয়। যখন কথা বলছি, আমার মধ্যে থেকে আমার সন্ন্যাস কথা বলছে, আমার মধ্যে থেকে মেডিটেটিভনেস কথা বলছি, ইটস হোয়াট আই অ্যাম। এটা যেন সরে না যায়। পডকাস্টের সহায়তা নিতে হবে, আমাকে কোনো প্রবলেম নেই। আপনি মোবাইল ব্যবহার করুন, আপনি বন্ধু বান্ধব ব্যবহার করুন, আপনি গেমও খেলুন মোবাইলে, সব করুন, কিন্তু যেন আপনার উপর থেকে আপনার ধ্যান না সরে যায়। এইটা যদি করা যায়, যদি কিছু করার হয় ব্যক্তির ক্ষেত্রে এবং সমষ্টির ক্ষেত্রে, আমার মনে হয় জীবন নিজেকে নিয়ে রিকভার করে, আপনি এই রিকভারির সাক্ষী হতে পারেন। হ্যাঁ, তো একটি জিনিস মানে এমনি ক্ল্যারিটি আমরা পেলাম যে আনঅ্যালার্টনেস এর জন্যই বেসিক্যালি আমাদের এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি এই সব সমস্যাগুলো বেশি বেড়ে যাচ্ছে। কনসিয়াস ভাবে থাকতে হবে, বা এমনও বলতে পারো আনঅ্যালার্টনেসই ডিপ্রেশন। আর কোনো ডিপ্রেশনের কারণ নেই জীবনে। কারণ জীবনে এমন জিনিস না, ও নিজের পথ নিজ গুণে বের করে, ঘুড়ি স্বগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি। রামপ্রসাদ বলছেন এই ঘুড়ি মানে এই যে আমাদের পুরো অ্যাপিয়ারেন্সটা যেটা আছে, এটা স্বগুণে নির্মাণ করা। প্রকৃতি পুরো নিজের জীবনের রসদ দিয়ে এটাকে বানিয়েছে। কারিগরি বাড়াবাড়ি, এর মধ্যে এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধিমত্তা আছে। এ জানে কি করতে হবে। এ ডিপ্রেশন জানে না, অ্যাংজাইটি জানে না, ভয় জানে না, নেসেসিটি জানে। তো জাস্ট আপনি এর সাথে সজাগ থাকুন। যেমন কথা হয় না, যে বলা হয় না যে শরীর মিথ্যা কথা বলে না, আপনার সত্তা মিথ্যা কথা বলে না। দেখুন, এটা খুব জয়ফুল। এর মধ্যে কিন্তু কারিগরি বাড়াবাড়ি আছে, এর মধ্যে কিন্তু পুরো নিজেকে নিজে রিভাইভ করার ক্ষমতা আছে, এবং তা করে। এটা আপনার এফোর্টে হয় না, এটা জীবনের স্বভাবে হয়। বি উইকনেস লাইক। তো মহারাজ, আরেকটি জিনিস খুব কোয়েশ্চেনও আসে এবং মাথায়ও আসে, সেটি হলো একটি মানুষকে এগিয়ে যেতে তার শিক্ষক লাগে বা গুরুর প্রয়োজন হয়, যে তাকে এগিয়ে নিয়ে যায়। এবং এই বিষয়ে আমি আপনার অনেক ভিডিও দেখেছি, গুরু নিয়ে আপনি একাধিকবার বলেছেন। কিন্তু একটি বিষয় দেখি যে আপনি বলেন শুধু যে দেহধারী গুরুই গুরু নয়, এবং একাধিক গুরু হতে পারে। এই জায়গাগুলো কোথাও একটু অন্যের থেকে আপনার এই অভিমতটা একটু আলাদা মনে হয়। তো যদি আমাদের একটুখানি ক্ল্যারিটি দেন যে গুরু বিষয়টি কি, গুরু কার জন্য প্রয়োজন, এবং আমরা গুরুকে আমাদের জীবনে তার প্রভাব কি,
এই জিনিসটা যদি মানে আপনি একটু ক্ল্যারিটি ভাবে বলেন যে এই বিষয়টি কি, গুরু বিষয়টি যদি আমাদের বলেন। দেখো, তারা সর্বঘটে বিরাজ করে, ইচ্ছাময়ের ইচ্ছা যেমন। তারা বা এখানে পরমাত্মার কথাই তো বলা হচ্ছে। তিনি সর্বঘটে বিরাজ করেন, মানে পরমাত্মা বা এই এক্সিস্টেন্স বা চৈতন্য সর্বঘটে আছে। সেই জন্যই এক সহজ ভাষায় গুরু সর্বত্র। যার মধ্যে চেতনা আছে তার মধ্যে গুরু আছে। তাহলে কাকে স্পেসিফিক গুরু বলবো? প্রশ্ন ওখানে এসে যায় যে, আমি আজকে বিকেলে বলছিলাম, চৈতন্য যখন স্বেচ্ছায় নিজেকে প্রকাশ করতে চায় তখন গুরু আসে বা গুরু তার জন্ম হয় ভিতরে স্বেচ্ছায়। তো ইচ্ছাময়ের ইচ্ছা যেমন। তো গুরু যখন দেহধারী নয়, এই কথা বলা হয়। এটা আমার কথা না, এটা জীবনের অবজারভেশন, আমারও দেখা। গুরু সব হতে পারে বলে একে কোনো বিশিষ্টতা দেওয়া হয়। সব হতে পারে। চৈতন্য যেহেতু সর্বত্র, ওই চৈতন্য শক্তিই গুরু। যে অ্যালার্টনেসের কথা একটু আগে বলছিলাম, ওই অ্যালার্টনেস ইটসেলফ ইজ গুরু। এবার কোনো স্টিমুলেট করা যেতে পারে সেটাকে কোনোভাবে, কোনো রকমের কোনো ক্যাটালাইজার হতে পারে, ওটা জাগিয়ে দেবে, তাকেও প্রণম্য, অবশ্যই প্রণম্য। কারণ এমন আধারও খুব কম যে তোমার চেতনাকে জাগিয়ে দেয়, কিন্তু জাগে তোমারই চেতনা। তোমার প্রদীপ আরেকটা প্রদীপ থেকে জ্বলে, ঠিক, কিন্তু তোমার প্রদীপই জ্বলে, ধার করা আলোয় তোমার জীবন চলে না। তো গুরু একদিক থেকে সেই প্রদীপ, যে তোমার তেলে, তোমারই পলতেতে তোমার প্রদীপ জ্বালায়। কিন্তু অত অবধি বাহ্যিক বা লৌকিক গুরুর প্রয়োজনীয়তা। এবং তাহলে এই প্রদীপকে জ্বালাতে পারে, যে কোনো প্রদীপ জ্বালাতে পারে। কোন প্রদীপ জ্বালাতে পারে? সবার মধ্যে, সবাই একটা প্রদীপ, যার প্রদীপ জ্বলেছে সেই জ্বালাতে পারে। চৈতন্য সবার মধ্যে আছে। যে নিজের চৈতন্যকে অবজার্ভ করেছে, সে তোমাকে চৈতন্যের প্রদীপ জ্বালাতে সহায়ক হতে পারে, তাই না? তো ওই জন্য আমি আজকে বিকেলে বলছিলাম যে গুরু সনাতন সকলকে দেখেছে, চোরকে, সাধুকে, চণ্ডালকে, ব্রাহ্মণকে, বুড়োকে, বাচ্চাকে, স্ত্রীকে, শিশুকে, কাকে বাদ দিয়েছে গুরু হিসাবে? কারণ চৈতন্য সর্বত্র, তাই গুরুর কোনো রূপ বলা হয়নি। তো আজকে গুরু পূর্ণিমা, সেই জন্য আমি বলতে চাইবো, আগে আমি বিকেলেও এই নিয়ে আলোচনা করছিলাম, যে গুরুর সব দেবতার রূপ দেওয়া হলো, গুরুর কোনো রূপ দেওয়া হলো না, কারণ গুরু সর্বব্যাপী। যদি গুরুর একটা রূপ দেওয়া হতো, তাহলে ওই রকম বাইরের লৌকিক রূপ দেখে লোককে গুরুকে খুঁজে ফেলতো। গুরুর যদি কোনো আচরণ নির্দিষ্ট দেওয়া হতো, তাহলে খুঁজে ফেলতো, কিন্তু দেওয়া হয়নি। দেখো, তুমি গণেশ ঠাকুরকে মোটা বলা হয়েছে, শিব ঠাকুরকে বলা হয়েছে যে তার গলায় সাপ থাকবে, মা দুর্গার 10টা হাত থাকবে, রূপরেখা দেওয়া হয়েছে। গুরুর কোথায় রূপরেখা? ব্রহ্মানন্দম পরম সুখদম, যিনি যা ব্রহ্মানন্দ তাই গুরু। জীবনের সব আনন্দ সেই ব্রহ্মেরই আনন্দ, ব্রহ্ম ছাড়া আছে তা কি? তাহলে গুরু তো কণায় কণায় আছে। দেখো তুমি কোনটা তোমার সহায়ক হয়ে যাচ্ছে, তোমার মধ্যে আলোক কোথা থেকে জ্বলছে। পরম সুখদম, আলটিমেট সুখ। কেবলম জ্ঞান মূর্তি, বা জ্ঞানের কি মূর্তি বানাবে? কেবলম জ্ঞান মূর্তি, যিনি শুধুমাত্র, কেবল বলে দিল, অন্য কিছু নয়, নোয়িংনেস ইটসেলফ। যদি কোনো মূর্তি ধরে তাহলে তা গুরু। এবার দেখো, এই নলেজ বা এই প্রজ্ঞা যে কোনো মূর্তির মধ্যে দিয়ে যে কোনো ভাবে আসতে পারে, যে কোনো কোয়ান্টিটিতে আসতে পারে, যে কোনো রূপে আসতে পারে, তাকে গুরুই বলে দেওয়া হয়েছে। এতটা এনলার্জ করে গুরুকে দেখা হয়েছে। দ্বন্দ্বাতীতম, যেখানে দ্বন্দ্ব নেই, আমি দ্বন্দ্বের কথা বলছিলাম, তোমার ইনার দ্বন্দ্বহীন স্টেট গুরু। দ্বন্দ্বাতীতম গগন সদৃশম, আকাশের মতো। আকাশকে কি রূপ দেবে? তত্ত্বমস্যাদি লক্ষ্যম, সব শাস্ত্র অং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, যার কথা বলছে সে গুরু। তারপরে একং নিত্যম, যা একমাত্র আছে, যা কনস্ট্যান্ট আছে। বিমলম অচলম, যাতে কোনো মল নেই। তুমি স্বচ্ছতার কি মূর্তি বানাবে? আমি বললাম তুমি একটা মূর্তি বানাও, মূর্তিটা কেমন হবে? মূর্তিটা পরিষ্কার হবে। তুমি বানাও দেখি কি বানাবে এবারে। মূর্তিটা ট্রান্সপারেন্ট হবে, কি বানাবে তুমি? বিমলম অচলম সর্বধি সাক্ষী ভূতম, বুদ্ধি অব্দি তুমি। বুদ্ধিতে তুমি বলো আমি মানুষ, তাই তুমি।
বুদ্ধিরও আগে যায়। এবার তুমি কি করে কি তাকে আইডেন্টিফাই করবে? তুমি যেখানে নেই, ভাবাতীতাম, তুমি যত ভাব নাও সব ভাবের থেকেও এগিয়ে, বা বলতে পারো সব ভাব তো লিমিটেড, তার থেকেও যিনি বড়, তার থেকেও এগিয়ে, অনন্ত। ত্রিগুণারহিতম, এই জগতের হিসাবে কোনো বৈশিষ্ট্যতায় পড়ে না। 3 গুণের কথা বলছিলেন, তিনি কোনো বিশিষ্টতায় পড়েন না। বিশিষ্টটা তিনি মূর্তি বানাবে কি করে? হাইট কত দাদা, পুরুষ না স্ত্রী, কোন মূর্তি বানাবো? আমি মাথায় চুল দেবো কি দেবো না, কি দেব, কিছু নেই। ত্রিগুণ রহিত মানে তুমি কিভাবে, বাচ্চা না বুড়ো না জড় না সূক্ষ্ম? ত্রিগুণ রহিত সদ্গুরুম তম নমামি, এইরকম স্থিতিকে সদ্গুরু বলা হয়েছে। এবার তুমি তাকে রূপ দেবে কি করে? এমন বলতে পারো সব রূপে তিনি থাকতে পারেন। সেই জন্য গুরুর জন্য এত বিরাট এক মানে কি প্ল্যাটফর্ম রাখা হয়েছে। গুরু কোথায় না হতে পারে, দেবতাদের থেকে উঁচু স্থান দিয়ে দেওয়া হয়েছে গুরুকে। দেবতাদের স্পেসিফিকেশন আছে, গুরু স্পেসিফিকেশন নেই। তো এটা কিন্তু সনাতনের সৌন্দর্য। এই জন্য আমি বলি না, আমি আর কি সামান্য, তো এটা কিন্তু সনাতনের ঘোষণা, বা আমি সনাতন সব থেকে এগিয়ে বলি এটা জীবনের ঘোষণা। যেখান থেকে তুমি তোমার যে কোনো স্তরের আলো জ্বালাতে পারো, সেখানে গুরু অপেক্ষা করছে। তুমি স্বাস্থ্য জন্য তুমি, তোমার ফিভার হয়েছে, তুমি ডাক্তারের কাছে গেছো, তোমার থেকে মুক্তি দিয়ে দিচ্ছে, তো তোমাকে স্বাস্থ্যবান করে দিচ্ছে, ওই বিন্দুতে সে গুরু। এবং সদ্গুরু কাকে বলা হয়েছে? যে তোমার সত্তার থেকেই তোমায় মুক্তি দিয়ে দেয়। তোমার উপরে সত্য দাঁড়িয়ে আছে, যে তোমাকে তোমার থেকে মুক্ত করে দেয়, তাকে সদ্গুরু বলে দেওয়া হয়েছে। বাকির অসদ্গুরু নয়, নানা ক্যাটাগরি, ঠিক আছে? গুরু যা তোমাকে ট্রান্সফর্ম করে, তুমি অস্বাস্থ্যকর ছিলে তোমার স্বাস্থ্যকর করে দিল, ওই বিন্দুতে ওই ম্যাটারে সে গুরু হয়ে গেল তোমার। তুমি শস্ত্র জানতে না, তোমাকে শস্ত্রবিদ্যা শেখানো, উনি ওনার পুরো নলেজ অনুভব তোমার মধ্যে ঢেলে দিলেন, এবং তুমি ওর থেকে নিজের প্রদীপ জ্বালিয়ে নিজেও কিছু এগিয়ে গেলে, নতুন কিছু বিদ্যা আবিষ্কার করে ফেললে। তাই তোমাকে এগিয়ে দিল, তোমাকে রূপান্তর করে দিল। তুমি আগে তীর ধরতে জানতে না, আজকে তুমি নতুন নতুন তীর মারার বিদ্যা আবিষ্কার করে ফেলেছো, মানে তোমার মধ্যে প্রজ্ঞাকে জ্বালিয়ে দিয়েছে। তিনি গুরু এই ক্ষেত্রে হাইয়েস্ট বলে দেওয়া হলো কি, যে তোমাকে দেখিয়ে দেয় তোমার সত্তা কোথায়। সদ্গুরুম তং নমামি। তো এই জন্য গুরু কোনো ব্যক্তি হতেই পারে না। আবার এটাও বলবো, সব ব্যক্তির মধ্যে গুরু হতে পারে। আপনি দেখে নিন আপনার জন্য কোনটা ইউজফুল হচ্ছে, আপনার শান্তি, আপনার পিস আর প্রোগ্রেসিভনেসে আপনাকে কোন বিন্দুতে কি কতটা সহায়তা করতে পারছে, তার সামনে নমামি ঝুঁকে যান, সে আপনার গুরু। তোমার যেটি বুঝলাম যে আমার সত্তা থেকে যিনি আমাকে মুক্ত করেন তিনি যিনি শান্তির পথ দেন। তো খুব সুন্দর লাগলো মনে সেই সনাতন বাণীকে আপনি ক্লারিফিকেশন দিলেন। তো ধন্যবাদ মহারাজ যে আমাদের সাথে থাকার জন্য, যে আধ্যাত্মিক বিষয়গুলো যে আপনি যেভাবে ক্ল্যারিটি দিলেন এবং রিডিফাইনিং করলেন, এর ফলে আশা করছি সকলের জ্ঞানের পরিধি আরো সমৃদ্ধ হবে। সব থেকে বড় কথা কি, যেটি আপনি বলেন যে জীবনে থাকার একটাই উদ্দেশ্য যে আনন্দ এবং শান্তিতে, তো সেই আনন্দ এবং শান্তির পথ খুঁজে পাবে। তো ধন্যবাদ মহারাজ। নমস্কার, সবাই ভালো থাকুক। তার সাথে একটা কথা শেষ আমি বলতে চাইবো, সেটা হলো দেখুন, অনেকেই শুনবেন, সংস্পর্শে আসছেন, তাদের সকলকে আমার শ্রদ্ধা, প্রেম, অভিনন্দন। তার সাথে এটাও বলতে চাইবো যে অনেকে আমার কথা বুঝতে পারবেন না। দেখুন, কমেন্ট বক্স সমৃদ্ধ করেও লাভ নেই, আর আমি আপনাদেরকে ভুলও বলি না। অন্য কোনো প্রদীপে আপনার জ্বলবে, তো ওটাও আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। নিজের সাথে থাকুন। হতে পারে আমার এই স্পষ্টতাতে আপনাদের অনেক সহায়তা হচ্ছে, যাদের সহায়তা হচ্ছে তাদেরকে আমার শ্রদ্ধা, নমস্কার, এগিয়ে চলুন। যাদের হচ্ছে না তাদেরকেও বলবো, হতে পারে যে ইউ আর নট অ্যালটেড ফর মি টু, এতেও কোনো দুঃখের নেই, কারণ এটাই তো বিবিধতা। তারাও এগিয়ে চলুন, কোনো অসুবিধা নেই। সেই জন্য মতামতের কমেন্ট বক্স মানে মতামত, অসুবিধা কিছু নেই। মতামতই তো ডিফার করে। তো সমৃদ্ধ আলোচনা যেমন তুমি করলে, এমন আরো হতে পারে, আশা করি ভবিষ্যতে আরো হবে। তো এর মধ্যে যাতে আমরা দ্বন্দ্বে থেকে নিজের মূল্যবান জীবনমানিত সময় তা নষ্ট না হয়, চেষ্টা করব। তো সকলে যার যে মতে আছে, যে অমতে আছে, দুজনকেই আমার প্রণাম। এগিয়ে চলুন, আমিও এগিয়ে চলছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার।